আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। হালকেন স্টাইন একাডেমি কর্তৃক আয়োজিত এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্রের ইউনিট ৮-এর লেকচার ১-এ তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সাদিয়া পারভিন, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। আজকে আমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয় হচ্ছে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্ব। স্নায়ুযুদ্ধের পরে আসলে বিশ্বের অবস্থাটা কেমন ছিল, কে কে কার প্রতিপক্ষ ছিল, সামগ্রিক অবস্থা কী ছিল, কোন কোন সংস্থা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, কী জন্য হয়েছিল, বা স্নায়ুযুদ্ধের পরে আসলে বর্তমান চিত্রটা কেমন, ভবিষ্যতে আর কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কি না, এই সংক্রান্ত বিষয়টা নিয়ে মূলত আজকের এই লেকচার। তো চলো দেখা যাক কি আছে। প্রথমে আসি সোভিয়েত ইউনিয়ন। আমরা জানি যে বলশেভিকের পর পূর্ব ইউরোপের কয়েকটা দেশ মিলে 15টার কথা বলা হয়, 15টা প্রজাতন্ত্রের রাষ্ট্রকে নিয়ে আসলে সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়েছিল। কেন গঠন করা হয়েছিল? ওই সময় সবগুলোকে একসাথে করে একটা শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল সোভিয়েত ইউনিয়ন। তারপর গ্লাসনস্ট একটা নীতি, পেরেস্ট্রোইকা একটা নীতি। এটা কে বাস্তবায়ন করেছিল? এটা করেছিল সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। উনি কি করেছিলেন? এই দুইটা নীতি করেছিলেন তার সংস্কারের জন্য। এই যে গ্লাসনস্ট, এটা খোলামেলা নীতি বা উদার নীতি। আর পেরেস্ট্রোইকা এটা কি? এটা পুনর্গঠন নীতি। এটা মূলত অর্থনীতিকে পুনর্গঠন করা। মানে সে সময় মানুষের, যেহেতু যুদ্ধ পরবর্তী সময়, এই সময় আসলে মানুষের কি হয়েছিল, যেমন তার মান খুবই নিচে নেমে গেছিল, তারপরে জিডিপি কমে গেছিলো, সবকিছু মিলে একটা সংস্করণের জন্যই পেরেস্ট্রোইকা নীতিটা উনি গ্রহণ করেন। তাহলে ওনার সময় দুইটা নীতি গ্রহণ করা হয়। তো এখন প্রশ্ন হতে পারে যে মিখাইল গর্বাচেভ সরি, এটা সি। গর্বাচেভ। তো মিখাইল গর্বাচেভ উনি হচ্ছেন একজন, ওই সময় ক্ষমতা লাভ করেছিলেন মাত্র 54 বছর বয়সে। মানে এনার আগে যতজন রাষ্ট্র ক্ষমতা এসেছে সবাই অনেক বেশি বয়সে এসেছে। শুধুমাত্র মিখাইল গর্বাচেভ উনি সবচেয়ে কম বয়সে, মানে ইয়াং বলতে গেলে, উনি সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা দখল করে। তো ইনি আসার পরে, যেহেতু সোভিয়েত ইউনিয়নে কি ছিল আমরা জানি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলন ছিল, তো ওই সময় উনি এসে দুইটা নীতি গ্রহণ করে, যেটা কথা আমরা ইতিমধ্যে জেনেছি। দুইটা নীতি, একটা পেরেস্ট্রোইকা। এটা কিসের জন্য গঠন, মানে এই নীতিটা কিসের জন্য গ্রহণ করা হয়েছিল? এটা করা হয়েছিল পুনর্গঠনের জন্য। পুনর্গঠন, যেহেতু পুনর্গঠন দন্তান্নর পরে র, এই জন্য কিন্তু গয়ের উপরে রেপ। তারপরে আর একটা নীতি কি গ্রহণ করেছিল? গ্লাসনস্ট। এটা কিসের জন্য করা হয়েছিল? খোলামেলা নীতি বা উদার নীতি। এটা খোলামেলা নীতি বা উদার নীতি। এখন আমরা প্রশ্ন করতে পারি যে খোলামেলা নীতি আসলে কেন গ্রহণ করা হয়েছিল? ওই সময় যেহেতু একটা স্ট্রিক্ট অনেকগুলো রুল ছিল সমাজতান্ত্রিক একটা অর্থব্যবস্থায় বা একটা দেশে, সেই ক্ষেত্রে উনি আসার পরে খোলামেলা নীতি বা উদারনীতি এই জন্য নিয়েছিলেন যাতে বেশি বেশি মানুষ পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে, অর্থাৎ রাজনৈতিক কর্মকাণ্ডে তারা সংশ্লিষ্ট হয়, তারা যোগদান করে, তারা দেশ নিয়ে কথা বলে, তারা দেশের বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে কথা বলে। তো এসব নিয়ে যাতে কথা বলে, মানুষের ইনভলভমেন্ট যাতে বাড়ে, সংযুক্তি যাতে বাড়ে, এই জন্য আসলে এই নীতিটা গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরে দেখা যায় যে এই নীতির জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম, বুদ্ধিজীবী থেকে মানে যারা বড় মাপের লোকজন আছে সবাই লেখালেখি করলো, গবেষণা করলো যে এই সময় সরকারের অনেক দুর্নীতি, যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা মানে এ যাবৎকাল যত দুর্নীতি করেছিল সেই সব কিছু আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে। বর্তমানে আমরা দেখতে পাই, যখন আমরা জুলাই মুভমেন্ট চালিয়ে যাচ্ছিলাম ওই সময় কিন্তু প্রশ্ন ফাঁসের একটা ব্যাপার আমাদের সামনে চলে আসে, মানে এটা অবশ্যই একটা দুর্নীতি, তাই না? তো এরকম বিভিন্ন দুর্নীতির চিত্র তখন সামনে চলে আসছিল। তখন কি হয়েছিল, জনগণ
দেশের মধ্যে একটা অভ্যুত্থান করার চেষ্টা করতেছিল, অন্যদিকে সামরিক কু মানে সেনাবাহিনীও কু করেছিল। সব মিলায় দেখা যায় যে এই দুটি নীতি, বিশেষজ্ঞরা মনে করেন যে এই দুটি নীতি গ্রহণ করার কারণে মিখাইল গর্বাচেভের পতন ঘটে এবং পরবর্তীতে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন কোলাপস করে, অর্থাৎ ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেয়ে আসলে কি হয়, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ হচ্ছে ইউএসএসআর, আগের ক্লাসগুলোতে আমি বলেছি চ্যাপ্টার 6-7 যে হচ্ছে ইউএসএসআর ভেঙে যে 15টি প্রজাতন্ত্রের রাষ্ট্র নতুন নতুন করে স্বাধীনতা লাভ করে এক এক করে, তাই না? তাহলে হচ্ছে এই দুইটা নীতির একটা কিন্তু ইফেক্ট হিসেবে আমরা দেখতে পাই, বা বিশেষজ্ঞরা এটা মনে করে যে হচ্ছে এই দুই নীতি নেওয়ার কারণে, এই দুই নীতি গ্রহণ করার কারণে আসলে হচ্ছে আলটিমেটলি পরে যে দেখা যায় যে মিখাইল গর্বাচেভের পতন ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। তো তারপরে হচ্ছে আমরা স্লাইড দেখি। তারপর হচ্ছে ইউরোসেক। ইউরোসেক কি? এটা হচ্ছে ইউরোসেক হচ্ছে ইউরোসেক এটা হচ্ছে ইউরেশিয়ান হচ্ছে ইকোনমিক কমিউনিটি একটা, যেটা হচ্ছে কেন গঠন করা হয়েছিল, ইকোনমিকে বিকশিত করার জন্য বা অর্থনৈতিক কার্যকলাপকে হচ্ছে একটা সীমানায় আনার জন্য। তো এই সংস্থাটা বা অর্গানাইজেশনটা কি করা হয়, প্রতিষ্ঠা করা হয়। তারপরে হচ্ছে গুয়াম। গুয়ামকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, গুয়াম, আচ্ছা আরেকটা স্লাইড নিই। গুয়াম GUAM অর্থাৎ হচ্ছে জর্জিয়া, ইউক্রেন, তারপরে হচ্ছে আর্মেনিয়া, তারপরে এটা হচ্ছে মলদোভা। এই যে রাষ্ট্রগুলা, এগুলো হচ্ছে সোভিয়েত প্রভাব বা বলয় থেকে মুক্ত থাকার জন্য আসলে হচ্ছে এই রাষ্ট্রগুলো মিলে এই সংগঠন গুয়ামটা গঠন করা হয়েছিল। এই জন্য এদের প্রত্যেকটার প্রথম অক্ষর নিয়ে আসলে এই গুয়াম নামকরণ করা হয়েছে। তারপরে আসি যে বার্লিন প্রাচীর। আমরা জানি যে বার্লিন প্রাচীর হচ্ছে একটা পুঁজিবাদী আর সমাজতান্ত্রিক বিশ্বের মাঝখানে একটা কি বিভেদ সৃষ্টিকারী একটা দেয়াল। প্রাচীর মানে কি দেয়াল। তো এটা কেন মানে নির্মাণ করা হয়েছিল 61 সালে দুই জার্মানিকে আলাদা করার জন্য। আমরা জানি যে হচ্ছে পূর্ব এবং পশ্চিম জার্মানি, পূর্ব জার্মানি আর এর পাশে কি পশ্চিম জার্মানি। তো এই পশ্চিম জার্মানি ছিল হচ্ছে ইউএস এর আধিপত্য, অন্যদিকে পূর্ব জার্মানিতে ছিল যে সোভিয়েত ইউনিয়নের আধিপত্য। তো একটা হচ্ছে এটা হচ্ছে সমাজতান্ত্রিক বিশ্ব, তাই না, সমাজতান্ত্রিক, আর এটা কি, এটা হচ্ছে ইউএসএ হচ্ছে পুঁজিবাদী, পুঁজিবাদী। তো দেখা যায় যে দুইটা জিনিস তো সম্পূর্ণ আলাদা। তো এই ক্ষেত্রে দুইটা একটা কনফ্লিকচুয়াল একটা ব্যাপার থাকবে না। এই যে হচ্ছে তোমার পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এখানে কি হয়, মুক্তবাজার অর্থনীতি আছে, তারপরে সংসদীয় গণতন্ত্র পদ্ধতির প্রচলন আছে। আর এখানে সমাজতান্ত্রিক কি, সমাজতান্ত্রিক অনেক রেস্ট্রিকশন আছে যে সবার সমান মালিকানা থাকবে, তাই না। তাহলে হচ্ছে এই দুইটা কিন্তু আসলে কনফ্লিকচুয়াল, মানে একটা ডান দিক সম্পর্ক আছে, দুইটার মধ্যে একটা বিপরীত সম্পর্ক আছে। তো এই সময় দেখা যায় যে দুইটা দেশের হচ্ছে দুইটা অংশে, একটা দেশের দুইটা অংশের যেহেতু দুই রকমের মতাদর্শ, এই জন্য এটা নিয়ে ঝামেলা হতে পারে জনগণের মধ্যে। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, পূর্ব জার্মানি থেকে মানুষজন অভিবাসন করে, মানে হচ্ছে আমরা বিদেশ যাই না, এরকম হচ্ছে এই পূর্ব জার্মানি থেকে মানুষজন কি করে, মাইগ্রেশন করে বা হচ্ছে পশ্চিম জার্মানিতে যে স্থানান্তরিত হয়, যেমন আমরা বিদেশে যাই অভিবাসন করি, এই ব্যাপারটা ঘটে। তো এইটা রোখার জন্য কি করে পূর্ব জার্মান সরকার, মানে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যারা ছিল ওই সরকার হচ্ছে এখানে 1961 সালে যে বার্লিন প্রাচীর নির্মাণ করে, বার্লিন প্রাচীর নির্মাণ করে। আচ্ছা, তাহলে এই বার্লিন প্রাচীরটা কিন্তু দুইটা জার্মানিকে সম্পূর্ণ আলাদা করে দিল। তারপরে দেখা যায় যে অনেকটা ঘটনার পরে এক সময় যে এই বার্লিন প্রাচীরটা কি হয়, ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলে দুই জার্মানিকে একত্রিত করা হয়। তারপর দুই জার্মানি, মানে এখানে যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা প্রচলিত ছিল এই ব্যবস্থাটা হচ্ছে ভেঙে যায়, ভেঙে যেয়ে তারা পুঁজিবাদীতে হচ্ছে স্থানান্তরিত হয় বা শিফট হয়। তারপর যে দেখা যায় পূর্ব এবং পশ্চিম জার্মানি দুইটা মিলে যেহেতু জার্মান হয়ে যায়, এই জার্মান তখন ন্যাটোতে যোগ দেয়। সর্বোপরি দেখা যায় যে ন্যাটো আমেরিকার একটা সংস্থা, মানে আমেরিকার নেতৃত্বে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের যে এটা যখন ভেঙে যায় আর কি, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন দুই জার্মানি একত্রিত হয়ে ন্যাটোতে যোগ দিল। তখন কি হলো, আলটিমেটলি দেখা যায় যে সোভিয়েত ইউনিয়নের কোনো ক্ষমতায় থাকলো না।
তখন বিশ্ব এককেন্দ্রিক একটা হচ্ছে এককেন্দ্রিক রাজনীতির দিকে, বিশ্ব রাজনীতির দিকে ধাবিত হয়। তবে আগে ছিল দ্বিমেরু ভিত্তিক, একটা ছিল এক পক্ষ ছিল সোভিয়েত ইউনিয়ন আর এক পক্ষ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সাপোর্টিভ দল। এখানেও ছিল যে সোভিয়েত ইউনিয়নের কিছু সাপোর্টিভ দল ছিল, স্পেশালি চায়নার কথা মেনশন করতে হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে দুইজনের যে সাপোর্টিভ দল আছে, একটা সময় যে যখন এইগুলো সব হচ্ছে ন্যাটোতে যোগ দিচ্ছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নের আগের মতো শক্তি নাই। তো না থাকার কারণে কি হবে, তখন ইউএসএ সারা বিশ্বে মানে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেছে, মানে ওই সর্বে সর্বা, ও যা বলবে সেটা, ও যেটা করবে সেটা, তাই না, এই ব্যবস্থাটা। তাহলে বার্লিন প্রাচীর যখন ভেঙে দেওয়া হয় তখন কিন্তু এটা হয় 89 সালে 9 নভেম্বর আসলে এটা বার্লিন প্রাচীর যে ভাঙার কাজ এটা শুরু হয়। তারপরে আমরা আসি জার্মানি একত্রিতকরণ। এটা তো বললাম যে বার্লিন প্রাচীর হচ্ছে ভেঙে দিয়ে তখন দুই জার্মানিকে একত্রিতকরণ করা হয়। তারা সবাই এসে কি করে, তখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা থেকে শিফট করে কি হয়, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় স্থানান্তরিত হয় পূর্ব জার্মান। তারপরে হচ্ছে দুইটা মিলে এখন জার্মানের একটা কি করে, একটা সংবিধান প্রণয়ন করে। তারপরে হচ্ছে একত্রিত হয়ে তারা ন্যাটোতে যোগ দেয়। তারপরে হচ্ছে অনুগ্রহ রাষ্ট্র কি, সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন কিছু কিছু রাষ্ট্র ছিল পূর্ব ইউরোপের, যে রাষ্ট্রগুলো সোভিয়েত ইউনিয়নের যে আদর্শ, রাজনৈতিক আদর্শ, ওইগুলোকে ফলো করতো, যে রাষ্ট্রগুলো করতো তাদেরকে বলা হয় অনুগ্রহ রাষ্ট্র। তাহলে মোটামুটি কনসেপ্ট বলা যায় ক্লিয়ার। তারপরে আমরা আসি যে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে কবে, 91 সালের 31শে ডিসেম্বর। তবে এর মধ্যে একটা কথা আছে যে হচ্ছে, এটা কিন্তু ক নম্বর প্রশ্নে আসতে পারে, যে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের যে বিলুপ্তি ঘটে ওই সময় কিন্তু হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ, এবং হচ্ছে লিখি এটা ইউএসএসআর এর বিলুপ্তির সময়, বা আমরা বলতে পারি যে হচ্ছে পতনের সময়। পতনের সময় কি হয়েছিল, পতনের সময় ইউএসএ তে ছিল হচ্ছে জর্জ বুশ, এবং ইউএসএসআর এ ছিল হচ্ছে মিখাইল গর্বাচেভ। ঠিক আছে, তারপরে কি হয় দেখি, আমরা স্লাইডে যাই। তারপর হচ্ছে উনি যে মিখাইল গর্বাচেভ, যে হচ্ছে উনি যে আসলে ব্যর্থ হয় ওই দুইটা নীতি গ্রহণের পরে, যে ওনার দেশের অভ্যন্তরীণ ব্যবস্থা উনি ট্যাকেল দিতে বা হচ্ছে স্থিতিশীল করতে আসলে ব্যর্থ হয়, ওই সময়টায় উনি হচ্ছে, যখন উনি ব্যর্থ হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তখন উনি পদত্যাগ করে। ওই পদত্যাগটা করে হচ্ছে 25শে ডিসেম্বর, পদত্যাগ 25 তারিখ পদত্যাগ করে। কে করে, মিখাইল গর্বাচেভ। ওকে, তারপরে 31 তারিখ হচ্ছে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে গেল। তারপর দেখি আমরা সেই সাথে পুরো পৃথিবীর রাজনৈতিক ভারসাম্য পরিবর্তিত হয়ে যায়। যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তখন যে শুধু একটি রাষ্ট্রজোটের অবসান হয়েছিল তা নয়, দীর্ঘ প্রায় 7 দশক ধরে। কেন 7 দশক ধরে বলছে, কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে হিসেব করো, শুরু থেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে, তাহলে হচ্ছে 20, 30, 40, 50, 60, 70, 80 মানে 90 দশকের দিকে হয়, তাহলে মাঝখানে হচ্ছে 20-এর পর থেকে এগুলো হচ্ছে 70 বছর, মানে 7 দশক আর কি। দোর্দণ্ড প্রতাপে প্রভাব বিস্তারকারী একটি পরাশক্তির পতন ঘটে, মানে হচ্ছে এখানে ইউএসএসআর এর কথা বলা হচ্ছে যে তার পতন ঘটে 89 থেকে 91 সাল পর্যন্ত, পরপর 3টা নাটকীয় ঘটনার মধ্য দিয়ে। তো এক হচ্ছে তোমার বার্লিন প্রাচীর হচ্ছে ভেঙে দিয়ে দুই জার্মানিকে একত্রিত করা হলো। তারপরে মিখাইল গর্বাচেভের 2 নীতির কারণে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, তার পদত্যাগ করতে হলো। তারপরে হচ্ছে যখন সোভিয়েত ইউনিয়নের 15টা প্রজাতন্ত্রের রাষ্ট্র আলাদাভাবে স্বতন্ত্র হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেছিল, তখন আলটিমেটলি হচ্ছে দেখা যায় যে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স অর্থাৎ ইউএসএসআর, এটা হচ্ছে ভেঙে যায়। তাহলে 3টা ধাপের মাধ্যমে এটা ভেঙে যায়। এভাবে 15টি স্বাধীন রাষ্ট্রের উত্থান ঘটে। তাহলে যদি প্রশ্ন হয় যে কয়টি রাষ্ট্রের, তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে যে হচ্ছে কয়টা রাষ্ট্রের উত্থান ঘটে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। তাহলে 15টি স্বাধীন রাষ্ট্রের উত্থান ঘটে। তারপরে হচ্ছে আবার ন্যাটোর উপকার মার্কিন যুক্তরাষ্ট্র। ন্যাটো কবে হয়েছিল প্রতিষ্ঠিত, 1949 সালে, তাই না, এপ্রিলের 4 তারিখ আই গেস, 4 এপ্রিল। মোটামুটি 20 বছরের জন্য পূর্ব ইউরোপের কয়েকটা দেশের সাথে আমেরিকার একটা চুক্তি হয়, কারণ
আমেরিকা ভয় পাচ্ছিল যে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন যেভাবে শক্তিশালী হচ্ছে তাতে হচ্ছে পূর্ব ইউরোপের যে দেশগুলো আছে এইগুলোর উপরে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে। এই আশঙ্কা থেকে তখন সোভিয়েত ইউনিয়নকে রুখতে আর কি মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো সৃষ্টি করে। তো 20 বছর একটা চুক্তি করে, যাতে হচ্ছে কোনো দেশ যদি কোনো ধরনের প্রবলেমে পড়ে তাহলে অন্য দেশটা সমৃদ্ধভাবে এটার কি করবে, হচ্ছে সাহায্য করবে। ন্যাটো কিন্তু একটা সামরিক সংস্থা, মানে হচ্ছে এখানে একে অপরকে সামরিক বিষয়ে হেল্প করবে একটা দেশ বিপদে পড়লে, আর বাকি যেসব চুক্তিতে স্বাক্ষর করা যে দেশগুলো আছে ওইগুলো, ঠিক আছে। তারপরে হচ্ছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তখন একক পরাশক্তি দেখছো হিসাবে আবির্ভূত হয়। তারপরে দেখি সোভিয়েত ইউনিয়নের পতনের অব্যবহৃত পূর্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বে উদীয়মান কয়েকটি রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেয়, যেমন আফগানিস্তানে। তো এখানে আমরা দেখতে পাই যে 2001 সালের ফল দেখো, 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভয়ঙ্কর সন্ত্রাসী হামলায় পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার প্রতীক। তাহলে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার প্রতীক কি, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, নোট ডাউন। তাহলে হচ্ছে টুইন টাওয়ার হচ্ছে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার প্রতীক। এটা কোথায়? ইউএসএতে, তাই না? এটা হচ্ছে ধ্বংস করে দেয়, যে হচ্ছে এক ভয়ঙ্কর একটা সন্ত্রাসী হামলা হয়েছে ইউএসএতে এবং হচ্ছে সেটা টুইন টাওয়ারকে ধ্বংস করে দিয়েছে। এই ইস্যুতে দেখা যায় যে হচ্ছে তোমার কি করে, পাল্টা ব্যবস্থা হিসাবে তখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে আফগানিস্তান, ইরাক ও লিবিয়াকে নিজের আওতা নিয়ে নেয়। তাহলে কয়টা দেশ নিয়ে সন্ত্রাসের দোহাই দিয়ে আসলে যুদ্ধ করার ঘোষণা দেয়? ইরাক, আফগানিস্তান আর লিবিয়া। লিবিয়া হচ্ছে আফ্রিকার, ইরাক হচ্ছে মধ্যপ্রাচ্যের, আফগানিস্তানও হচ্ছে এশিয়ার। তারপর দেখি বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের তথাকথিত এই লড়াই এক যুগের বেশি সময় ধরে চললেও তা মোটেও সাফল্যের মুখ দেখেনি, বরং দেশে দেশে সন্ত্রাস ছড়িয়ে পড়েছে, সফল হতে পারেনি তারা। পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের মূল অংশ রাশিয়া ক্রমেই, তাহলে সোভিয়েত ইউনিয়নের মূল অংশ, সোভিয়েত ইউনিয়ন যেহেতু ভেঙে গেছে তার মূল অংশ কি? রাশিয়া হচ্ছে ক্রমেই আস্তে আস্তে আবার কি হচ্ছে, অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। তার মানে এটা কিন্তু 2000-এর পরবর্তী সময়, এর আগেকার সময় না। তারপরে দেখি বিশ্ব আবার নতুন আঙ্গিকে স্নায়ুযুদ্ধের যুগে ফিরে যাচ্ছে কিনা, সেটা এখন দেখার বিষয়। তার মানে রাশিয়া যেভাবে শক্তিশালী হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় যে আবার ভবিষ্যতে আবার কোনো স্নায়ুযুদ্ধের একটা সম্ভাবনা আছে কিনা বা ওইদিকে ফিরে যাচ্ছে কিনা, এটা আসলে একটা ভাবার বিষয় বলে হচ্ছে তোমার রাইটাররা এটাকে তোমাদের উপর ছেড়ে দিয়েছে যে ভাবো এখন। তারপরে দেখি, আচ্ছা এখন তাহলে আমরা পড়বো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন কিভাবে হয়েছিল। আমরা জেনেছি যে 89 থেকে 91 সাল পর্যন্ত 3টা নাটকীয় হচ্ছে অবস্থার বা ঘটনার মধ্য দিয়ে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে। তাহলে এইগুলা কি কি আমরা আস্তে আস্তে জানবো। এটার পটভূমি মানে এর কারণ কি ছিল যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এর কারণ কি ছিল? প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বিশ্বে পরাশক্তি বলতে কি কি বোঝাইতো? ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া। তার মানে কিন্তু এগুলো সব মোটামুটি পূর্ব ইউরোপের দেশ। এসব রাষ্ট্রকে রাশিয়ার তখন কি ছিল, ততটা শক্তিশালী ছিল না। আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক সংঘাত থেকে দূরে রেখেছিল, বিচ্ছিন্ন করে রেখেছিল। প্রথম যুদ্ধজনিত বিধ্বস্ত সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতির সুযোগে রাশিয়ায় বলশেভিক বিপ্লব। তার মানে হচ্ছে কি কি বিষয় সুযোগে, সামরিক আর অর্থনৈতিক পরিস্থিতির সুযোগে রাশিয়ায় বলশেভিক বিপ্লব হয়েছিল 17 সালে। তারপরে হচ্ছে এরই ধারাবাহিকতায় মানে এই বলশেভিকের পরে হচ্ছে পূর্ব ইউরোপের 15টি রাষ্ট্র নিয়ে সোভিয়েত ইউনিয়ন গঠন করা হয়েছিল। পরে আস্তে আস্তে অন্যান্য অনেক দেশকে সোভিয়েত ইউনিয়ন কি করেছে, নিজের মধ্যে টেনে নিয়েছে, ফলগুরু বালির মতো নিজের মধ্যে চুষে নিয়েছে, তাই না? তারপরে দেখি যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বলশেভিক বিপ্লব সংগঠিত হলে উক্ত বিপ্লবের নেতা, তাহলে বলশেভিকের সময় নেতা কে ছিলেন? ভ্লাদিমির ইলিচ লেনিন, সংক্ষেপে আমরা বলি যে ভ্লাদিমির লেনিন বিশ্বযুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেন। কেননা তখন হচ্ছে দেখা যায় যে বলশেভিক দেশের ভিতরে একটা বিশৃঙ্খল একটা অবস্থা জনগণের। তো এর মধ্যে থেকে প্রথম বিশ্বযুদ্ধ তখন চলতেছে, কারণ 18 পর্যন্ত চলছে আমরা জানি। তাহলে 17 সাল তখন কি করে যে কি করে যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভ্লাদিমির লেনিন কি করে যে হচ্ছে রাশিয়াকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে সরিয়ে নেয়। তারপরে হচ্ছে তিনি ত্রিশক্তি জোটের প্রধান শরিক জার্মানির সাথে একটা কি চুক্তি করে, ব্রেস্ট লিটভস্কে এই চুক্তি বা সন্ধি করে। এই সন্ধির কারণ কি ছিল? কারণ ছিল যে পূর্ব ইউরোপের রাষ্ট্র পোল্যান্ড, বাল্টিক প্রজাতন্ত্র সমূহ, তার মানে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া কি রাষ্ট্র, এটা অ্যাডমিশনের সময়ও লাগবে, এটা ভালো করে করে যে হচ্ছে বাল্টিক রাষ্ট্র কি কি, বাল্টিক প্রজাতন্ত্র লিথুনিয়া, লাটভিয়া, তারপরে হচ্ছে এস্তোনিয়া। আচ্ছা এই যে প্রজাতন্ত্র 3টা রাষ্ট্র, তারপর ফিনল্যান্ড ইউক্রেনের অধিকার জার্মানিকে হস্তান্তর করে। তাহলে এগুলো হচ্ছে জার্মানিকে দিয়ে দিবে, কে দিয়ে দিবে? রাশিয়া। তারপরে হচ্ছে ককেশাস অঞ্চল, আর্মেনিয়া, দক্ষিণ ককেশাস অঞ্চলের মধ্যে ছিল আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, ঠিক আছে।
তাহলে হচ্ছে ককেশাস অঞ্চলের একটা অংশ তুরস্কের কাছে ছেড়ে দেয়। কার কাছে? তুরস্কের কাছে ছেড়ে দেয়। তারপরে হচ্ছে কমিউনিজমের লাল ফৌজের বিরুদ্ধে, কমিউনিজমের লাল ফৌজ তার মানে হচ্ছে রেড আর্মি, ঠিক আছে, তাদের কাছে যার সমর্থকগণ দক্ষিণ রাশিয়ায় এবং সাইবেরিয়ান অঞ্চলের শ্বেতাঙ্গ সেনাবাহিনী। তাহলে হোয়াইট আর্মি কারা যদি বলি তাহলে কিন্তু উত্তর হবে যে শ্বেতাঙ্গ সেনাবাহিনী। কোথায়? দক্ষিণ রাশিয়া এবং সাইবেরিয়া অঞ্চলে, তাই না? এটুকু কিন্তু তখন আমার উত্তর দিতে হবে। এটা অনেক সময় ক বা এমসিকিউতে আসতে পারে, আসলো কোনো কারণে, জেনে রাখো। তারপরে হচ্ছে গৃহযুদ্ধ শুরু করলে তখন তার মানে যে রেড আর্মি আর তোমার হচ্ছে হোয়াইট আর্মি এরা হচ্ছে কি করে, যুদ্ধ শুরু করে, তখন ব্রিটেন, ফ্রান্স আর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রাশিয়ার অবতরণ করে শ্বেতাঙ্গ সেনাবাহিনীকে সহায়তা দান করে। কারণ শ্বেতাঙ্গরা ছিল কি ক্যাপিটালিজম, মানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ওদের সাপোর্টে, তাই না? আর লাল ফৌজ ছিল হচ্ছে যার সমর্থকগণ, তার মানে হচ্ছে রাশিয়ার যে সমাজতন্ত্র আছে ওটার সমর্থকগণ, যারা ছিল লাল ফৌজ। আর হচ্ছে এর বিপরীত ছিল কারা? বিপরীত ছিল হচ্ছে হোয়াইট আর্মি, যারা হচ্ছে ফ্রান্স, ব্রিটেন এবং কি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সাপোর্ট করতো, তার মানে চাইতো যে এখানে ক্যাপিটালিজম প্রতিষ্ঠিত হোক বা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু হোক। তাহলে হচ্ছে এদের মধ্যে কি হয়, যখন যুদ্ধ চলে তখন এই রাষ্ট্রগুলো সেনাবাহিনীকে রাশিয়া অবতরণ করে শ্বেতাঙ্গ সেনাবাহিনীকে সহায়তা দান করে। তারপরে হচ্ছে 18 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় ঘটলে মিত্রবাহিনী তাদের সমস্ত শক্তি রাশিয়ার গৃহযুদ্ধে তথা কমিউনিস্টদের বিরুদ্ধে নিয়োজিত করে। তারপর যখন প্রথম বিশ্বযুদ্ধে জার্মান পরাজিত হয়ে গেছে তখন কি করে মিত্রবাহিনী তাদের সমস্ত শক্তি কি করে, তখন গৃহযুদ্ধে লাগাই, যে তখন এইখানে দিই, কারণ অলরেডি তো সে পরাজিত। তারপরে দেখি 1919 সালের মধ্যে রাশিয়া 16 শতকের মস্কোভি নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। তাহলে হচ্ছে এই অঞ্চলের মধ্যে যখন রাশিয়া সীমাবদ্ধ হয়ে পড়ে তারপর কি হয়, বিশাল অঞ্চল বিদ্রোহী শ্বেতাঙ্গ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়, মানে হচ্ছে আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায় এক কথায়। তবে রাশিয়ার কমিউনিস্ট বিরোধী শ্বেতাঙ্গ বাহিনী ভৌগোলিকভাবে বিভক্ত হয়ে পড়ে, মানে ওরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় ভৌগোলিকভাবে। ফলে একের পর এক রাশিয়ার অঞ্চলসমূহ কমিউনিস্ট লাল ফৌজের কাছে পরাজিত হতে থাকে। তারপরে কি হয়, যেহেতু রাশিয়ার বিভিন্ন অংশে শ্বেতাঙ্গ সেনাবাহিনী মানে আমেরিকা যাদেরকে পাঠিয়েছে, হেল্প করতেছে, সাপোর্ট দিতেছে, তারা যখন বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে তারপর কি করে লাল ফৌজ আস্তে আস্তে ওদেরকে পরাজিত করে ফেলে, অর্থাৎ শ্বেতাঙ্গ বাহিনী লাল ফৌজের কাছে কি হয়, পরাজিত হয়। তারপরে দেখি 18 সালের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে মিত্রপক্ষ, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 18 সালে, তারপরে হচ্ছে মিত্রপক্ষ রুশ জার্মান যে ব্রেস্ট লিটভস্কি সন্ধি করেছিল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, ওইটা কি করে তখন বাতিল করে দেয় শেষের পরে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষের পরে এটা বাতিল করে দেয়। তারপরে কি হয়, ফলে রাশিয়া এই অঞ্চলে তার ছেড়ে দেওয়া দেশগুলো যেন মিত্রপক্ষের পতাকা তলে সমবেত না হয় সেজন্য চেষ্টা চালায়। তার মানে যখন এটা সে বাতিল করে দিছে তখন সে জার্মানির হচ্ছে কোন কোন রাষ্ট্রগুলো নিয়েছিল এই দেখো, হচ্ছে তোমার পূর্ব ইউরোপের রাষ্ট্র হচ্ছে পোল্যান্ড, বাল্টিক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ইউক্রেন, এগুলোর অধিকার জার্মানিকে হস্তান্তর করছে। কে করছে? রাশিয়া। তার মানে এগুলো তখন রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল। তারপর যখন এই সন্ধি বাতিল করেছে তখন এই যে রাষ্ট্রগুলা, এই রাষ্ট্র তখন যাতে হচ্ছে মিত্রপক্ষের পতাকা তলে সমবেত না হয় সেজন্য একটা চেষ্টা চালায়। ফলশ্রুতিতে এই দেশটি দেখো বেলারুশ 1919 সালে, তারপরে ইউক্রেন এটা জানুয়ারি মাসে, তারপরে ফেব্রুয়ারি মার্চ একই সাল, তারপরে আজারবাইজান এপ্রিলে 20 সালের এপ্রিলে, আর্মেনিয়া নভেম্বর 1920 সালে লাস্টের দিকে, তারপরে হচ্ছে জর্জিয়া 1921 সালের মার্চে। এই দেশগুলো কি করে জোরপূর্বক দখল করে নিয়ে সোভিয়েত রিপাবলিক গঠন করে। তাহলে এই যে একটা চেষ্টা চালিয়েছে তার ফলশ্রুতিতে এই মাসে এই দেশগুলো সে মানে একসাথে করে সোভিয়েত রিপাবলিক গঠন করেছে। কে করেছে? ইউএসএসআর, এক কথায় আর কি, মানে রাশিয়া। তারপরে কিন্তু বাল্টিক অঞ্চলে বাল্টিক অঞ্চল বলতে বলেছে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, এই তিনটা রাষ্ট্রের সোভিয়েত রিপাবলিক গঠন, এই তিনটা রাষ্ট্রে আর কি সোভিয়েত রিপাবলিক গঠন অত সহজ ছিল না, কারণ এই অঞ্চলগুলোতে রুশ বিপ্লবের পর স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল। তার মানে ওরা অলরেডি স্বাধীন রাষ্ট্র ওই অঞ্চলগুলোতে গঠন করা হয়ে গেছে, এই জন্য এখানে আসলে সোভিয়েত রিপাবলিক গঠন করা অত সহজ ছিল না। তারপরে দেখি তাছাড়া বিপ্লবের সময় ফিনল্যান্ডে গৃহযুদ্ধ চলায় স্বাধীন ফিনল্যান্ডকে রাশিয়া স্বীকৃতি দিয়েছিল। ফিনল্যান্ডকে তার মানে বিপ্লব যখন চলতেছিল তখন হচ্ছে রাশিয়া হচ্ছে তোমার ফিনল্যান্ডকে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন রাষ্ট্র হিসাবে। তারপরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পোল্যান্ডের পুনর্জন্ম হয়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিন্তু সূচনা হয়েছিল জার্মানি যখন হিটলারের নেতৃত্বে জার্মান বাহিনী যখন পোল্যান্ড আক্রমণ করেছিল সেপ্টেম্বরের 2 তারিখ, তখন কিন্তু আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। তারপর যখন বলতেছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পরে 45-এর পরে পোল্যান্ডের পুনর্জন্ম হয় এবং এদেশে সফলভাবে রাশিয়ার আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম হয়, তার মানে শক্তিশালী হয়ে উঠছে তখন।
তারপরে দেখি 1919 সালের মার্চে লেনিন কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠন করে। তাহলে এখানে কিন্তু এই সালটা আমাকে মনে রাখতে হবে। তাহলে যদি বলা হয় যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল কবে গঠন করা হয়, কবে গঠন করা হয়, এটা কিন্তু ক নম্বর প্রশ্ন হতে পারে, এমসিকিউতে হতে পারে। তাহলে 1919 সালের মার্চে, এটা আমরা উত্তর দিব। তারপর কি গঠন করে তিনি কি ঘোষণা করেন, আমরা দেখি বিশ্বের যে কোনো স্থানে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে এর সহায়তা দেওয়া হবে। লেনিন ভেবেছিল যে এর মাধ্যমে শিল্প সমৃদ্ধ দেশগুলোর সমাজতান্ত্রিক আন্দোলন বিপ্লবের দিকে ধাবিত করা সহজ হবে এবং দ্রুত কমিউনিস্ট বিপ্লব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তার মানে ওর ইন্টেনশন ছিল যে কমিউনিজম সারা বিশ্বে যাতে ছড়িয়ে পড়ে। কিন্তু মিত্রপক্ষের সরকারগুলো প্রবল বাধার কারণে লেনিনের স্বপ্নপূরণ বিলম্বিত হয়। তার মানে ইউএসএ, তারপরে হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, এগুলার বাধার কারণে। তারপরে দেখি 1920 সালে নানা অর্থনৈতিক দুরবস্থা মিত্রপক্ষের দেশগুলোর জনসাধারণকে যুদ্ধবিমুখ করে তোলে। তার মানে যখন আমি আর্থিকভাবে স্বাবলম্বী না, সচ্ছল না, তখন কিন্তু আমি যুদ্ধের দিকে ঝুঁকবো না। যখন আমি আর্থিকভাবে অনেক স্বাবলম্বী, আমার কোনো কিছুর অভাব নাই, তখন কিন্তু আস্তে আস্তে আমার মাথার মধ্যে তখন সাম্রাজ্যবাদ, মানে কোনো একটা দেশকে হচ্ছে নিজে নিয়ে নিব বা ক্ষমতা প্রয়োগ করব, এই ব্যাপারগুলো কিন্তু তখন আসবে। কিন্তু যখন আমার নিজে খেতে পারি না, তখন তো যুদ্ধের কথাটা হচ্ছে ভাবা বিলাসিতা, তাই না? সেই ক্ষেত্রে বলতেছে যখন 20 সালে অর্থনৈতিক দুরবস্থা মিত্রপক্ষের দেশগুলোর জনসাধারণকে যুদ্ধবিমুখ করে তোলে, রাশিয়ায় গৃহযুদ্ধে তাদের সহায়তা কমে যায়। অর্থাৎ যে ব্রিটেন, ফ্রান্স যারা ছিল, ওইখানে যখন অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হচ্ছিল, তখন তারা আর আমেরিকার সাপোর্টে ছিল না। তখন কি আমেরিকা রাশিয়ার মধ্যেই তো হচ্ছিল শ্বেতাঙ্গ আর লাল ফৌজের, শ্বেতাঙ্গ সেনাবাহিনী আর লাল ফৌজের মধ্যে যে যুদ্ধটা, গৃহযুদ্ধ। তো ওই সময় হচ্ছে ওরা গৃহযুদ্ধে তাদের সহায়তা কমে যায় যখন ব্রিটেন, ফ্রান্স এদের। এরপরে গৃহযুদ্ধে ক্ষয়ক্ষতি বেশি হয়নি, এই কারণেই হয়নি। 1922 সালের মধ্যে সাইবেরিয়া থেকে মিত্রপক্ষীয় শেষ সৈন্যটি অপসারিত হলে, তার মানে কি হোয়াইট আর্মি, তাহলে 22 সালে এরা হচ্ছে অপসারিত হলে পূর্ব ইউরোপে রাশিয়া অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়। তাহলে পূর্ব ইউরোপে তখন অলরেডি সে অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। কবে? প্রথম বিশ্বযুদ্ধের পরে 22 সালে। তখন কি হচ্ছে, যখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে যাবে তখন কিন্তু স্বভাবতই তার পাল্টা যে একটা আরেকজন পরাশক্তি আছে, কি মার্কিন যুক্তরাষ্ট্র, তখন সে কিন্তু অবশ্যই ভয় পাবে যে পূর্ব ইউরোপের আরো এতগুলো দেশ আছে, এখানে তুমি বাণিজ্য করতে পারতাম। পুঁজিবাদের কি মুক্তবাজার অর্থনীতি, সে যত ইচ্ছা দামে যেখানে ইচ্ছা বিক্রি করতে পারবে, তাই না? তো এই ক্ষেত্রে তো তার হচ্ছে দেশের ভালো, তার অর্থনৈতিক ভালো, অর্থনীতির দিক দিয়ে উন্নত হবে সে। এই জন্য সবকিছু মিলায় পূর্ব ইউরোপের যে দেশগুলো, ওইখানে সে একটা বাণিজ্যিক জোন তৈরি করতে চেয়েছিল। কিন্তু দেখা যায় সে যখন দেখে যে রাশিয়া যেহেতু এত শক্তিশালী হয়ে গেছে, অপ্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, তখন এই ক্ষেত্রে পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো সে দখল করে নিতে পারে। ওইখানে যদি সাম্রাজ্য মানে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা যদি বিকশিত হয় বা প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে হচ্ছে পুঁজিবাদ আমি ওইখানে প্রতিষ্ঠা করতে পারবো না, তার মানে আমার মার্কেট কমে যাবে। সবকিছু মিলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া বিশ্বের দুই ক্ষমতাধর পরাশক্তির একটিতে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হয় এটা। তারপর হচ্ছে 45 সালের নভেম্বর থেকে 46 সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে রুশ সৈন্যের উপস্থিতিতে শক্তিশালী পিপলস রিপাবলিক গঠিত হয়, যারা মস্কোর সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়। এই রিপাবলিকে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ কি কি? যুগোস্লাভিয়া, তারপরে হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া। 48 সালের মধ্যে পোল্যান্ড, হাঙ্গেরি এবং চেকোস্লোভাকিয়াতেও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তার মানে পিপলস রিপাবলিকে আস্তে আস্তে তারা যোগ দিচ্ছে। তারপরে আসি ভ্লাদিমির লেনিন ও জোসেফ স্টালিনের শক্তিশালী শাসনের পর সোভিয়েত ইউনিয়নের কে আসে প্রেসিডেন্ট, কে? লিওনিদ ব্রেজনেভ। এখন ব্রেজনেভের একটা নীতি আছে, নতুন ডক্ট্রিন নিয়ে হাজির হয়, যেটা আমরা জানি যে ব্রেজনেভ নীতি নামে পরিচিত। তার নীতিটা আসলে কি ছিল, এই নীতিটা আমরা ভালো করে মার্ক করব। যদি কোনো সমাজতান্ত্রিক দেশে কমিউনিস্ট পার্টি হুমকির মুখে পতিত হয়, তবে সোভিয়েত কমিউনিস্ট পার্টি উক্ত দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে। তার মানে কি, যদি কোনো সমাজতান্ত্রিক, মানে যে দেশে হচ্ছে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছে, সেই দেশ যদি কোনো ধরনের হুমকির মুখে পড়ে, তখন কি করবে? সোভিয়েত ইউনিয়ন ওইখানে যেয়ে নাক গলাবে, ওইখানে যেয়ে সে হচ্ছে ওই সরকারকে সাহায্য করবে টিকায় রাখার জন্য। মানে দেশের মধ্যে মনে করো যে হচ্ছে একটা বিপ্লব হচ্ছে, যেমন জুলাই মুভমেন্টের সময়কার কথা যদি বলি, তখন কিন্তু অনেক কথা শোনা গেছে যে হচ্ছে ভারতের সেনাবাহিনী বা ভারতের হচ্ছে গোয়েন্দা, তারা হচ্ছে এসে জুলাই মুভমেন্টের সময় অনেক স্টুডেন্টদেরকে মারছে। তো এই ক্ষেত্রে তাদের লাভটা কি? তাদের লাভটা এরকমই যে হচ্ছে যখন হচ্ছে তাদের সাথে এরকম চুক্তি, এই যে নীতি ছিল, এই নীতিতে বলতেছে যদি কমিউনিস্ট পার্টি যদি হুমকির মুখে পতিত হয়, তার মানে তার সাপোর্টিভ গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার। তো এখান থেকে সে অনেক সুযোগ সুবিধা পাইতো। যখন তাকে হটানোর জন্য স্টুডেন্টরা বা হচ্ছে সর্বস্তরের জনগণরা একসময় যে আন্দোলন শুরু করলো,
তখন কিন্তু হচ্ছে হুমকির মুখে পড়লো আর কি শেখ হাসিনা সরকার। তখন ওই যে ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তখন হস্তক্ষেপ করলো, কিভাবে? সে তার গোয়েন্দা বাহিনী পাঠাইলো, তাই না? এরকমটাই ব্রেজনেভের নীতি ছিল। তারপরে দেখি ব্রেজনেভ ডক্ট্রিন। আচ্ছা, ব্রেজনেভ ডক্ট্রিনের সফল প্রয়োগ ঘটানো হয় 68 সালে চেকোস্লোভাকিয়ায়, মানে পূর্ব ইউরোপের একটা দেশ। 68 সালে কিন্তু এটা। তারপরে সেখানে কমিউনিস্ট পার্টি হুমকির মুখোমুখি হলে সোভিয়েত, জার্মান, পোলিশ, বুলগেরিয়ান এবং হাঙ্গেরিয়ান সৈন্য, মানে এতগুলো সৈন্য একযোগে চেকোস্লোভাকিয়ায় অবতরণ করে সংস্কারবাদী আলেকজান্ডার দুবের বিদ্রোহ দমন করেছিল। ওই যে সংস্কারবাদী কোটা রিফরমেশনের মতো স্টুডেন্টরা যে আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এরা যেমনভাবে হচ্ছে একটা বিদ্রোহ শুরু করেছিল, ঠিক একইভাবে যখন চেকোস্লোভাকিয়ায় হচ্ছে এরকম একটা সংস্কারবাদী আন্দোলন শুরু হয়েছিল, কার নেতৃত্বে? ওই সময় নেতৃত্বে ছিল আলেকজান্ডার দুবের। তার নেতৃত্বে যখন শুরু হয়েছিল তখন হচ্ছে এই যে এতগুলো সেনাবাহিনী একযোগে কি করে চেকোস্লোভাকিয়ায় অবতরণ করে এই বিদ্রোহকে দমন করে। এটাই হচ্ছে তাহলে ব্রেজনেভ নীতি। আশা করি এটা তোমরা আর ভুলবা না। তারপরে হচ্ছে তাহলে যদি এক কথায় প্রশ্ন করা হয় যে ব্রেজনেভ নীতি কি, তাহলে কিন্তু এটা উত্তর হবে। তাহলে এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের জন্য। যখন বিস্তারিত আসবে, খ নম্বর প্রশ্নে আসবে, তখন আমরা এটার সাথে এটা উল্লেখ করবো যে ব্রেজনেভ ডক্ট্রিন এর সফল প্রয়োগ ঘটানো হয় 68 সালে চেকোস্লোভাকিয়ায়। তারপরে এই ব্যাখ্যাগুলো দিব, এই পর্যন্ত দিব মোটামুটি, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত দিব কখন? যখন খ নম্বর প্রশ্নে আসবে অনুধাবনমূলকে। তারপরে ব্রেজনেভ ডক্ট্রিন চেকোস্লোভাকিয়ায় সফল হওয়ার পর 1979 সালে আফগানিস্তানে প্রয়োগ করা হয়। বিশেষজ্ঞদের ধারণা ব্রেজনেভের অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নীতি সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য দায়ী। তাহলে ব্রেজনেভের যে অপর রাষ্ট্রের যে অভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপ করা বা নাক গলানোর যে একটা নীতি, এই নীতির কারণে আসলে আস্তে আস্তে সোভিয়েত ইউনিয়ন পতন হয়েছিল। মানে অনেক রাষ্ট্র তার সাপোর্ট থেকে সরে গেছিল, তো এক পর্যায়ে দেখা যায় তারা আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, এটা আর কি। তারপরে 1979 সালের 26শে ডিসেম্বর সামরিক মহড়ার আড়ালে সোভিয়েত সৈন্য কাবুলে প্রবেশ করে, মানে আফগানিস্তানের কাবুলে, এবং বাবরে কারমেলের নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করে। তার মানে বাবরে কারমেল যে হচ্ছে একজন লিডার, নেতৃত্বে, তার নেতৃত্বে কি হয়? কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা লাভ করে। কোথায়? আফগানিস্তানে। তাহলে 1979 সালে এখানে একবার নাক গলাইছে, আর 68 সালে হচ্ছে চেকোস্লোভাকিয়া একবার নাক গলাইছে ব্রেজনেভ নীতি অনুযায়ী। তারপরে ক্রমে আফগানিস্তানে সোভিয়েত সৈন্যের উপস্থিতি 1,20,000-এ উন্নীত হয়। মানে সোভিয়েত মানে রাশিয়ার আর কি, ইউএসএসআর কতজন সৈন্য পাঠাইছে? 1,20,000 সৈন্য, ভাবা যায়? তারপর হচ্ছে সোভিয়েত আগ্রাসন প্রতিহত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ, এখানে কি করে? ইউএসএ আফগান মুজাহিদিনদের বিপুল অস্ত্র এবং অর্থ সরবরাহ করে, গোপনে সামরিক প্রশিক্ষণও দেয়, এগুলো সব দেয়। তবে যদি এখন মানে হচ্ছে আসে এমসিকিউতে আসলো একটা সৃজনশীল এমসিকিউ যেগুলো হয় যে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আফগান মুজাহিদিনদের কিভাবে সাহায্য করেছিল? অর্থ 1, 2 অস্ত্র, 3 সামরিক প্রশিক্ষণ। নিচের কোনটি সঠিক? 1, 2, 1, 3, 2, 3, 1, 2, 3। সেই ক্ষেত্রে কিন্তু 1, 2, 3 হবে। তাহলে কি আমার এইগুলা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা এমসিকিউতে আসতে পারে। তারপরে আসি, এর ফলে সোভিয়েত সৈন্যের উপস্থিতি সত্ত্বেও কাবুলের কমিউনিস্ট সরকার প্রায় 80% প্রত্যন্ত অঞ্চলে তার স্থানীয় প্রশাসন কার্যকর করতে ব্যর্থ হয়। তার মানে কমিউনিস্ট সরকার কি করে? সোভিয়েত সৈন্যের উপস্থিতি ছিল, কিন্তু এই যেহেতু আফগানের মুজাহিদিন মানে হচ্ছে কে? যে এটাও কিন্তু ক নম্বর প্রশ্নে আসতে পারে। ক নম্বর প্রশ্নে কি? মুজাহিদিন মানে হচ্ছে আফগান মুক্তিযোদ্ধারা, তার মানে যারা চাচ্ছিল এই সৈন্যগুলো চলে যাক, তাদের দেশে হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বিকশিত হোক। কারণ এখানে যেহেতু ইউএসএ ওদেরকে সাপোর্ট করতেছে, কিসের বিনিময়ে করবে? যে এখানে ক্যাপিটালিজম মানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে বা বাস্তবায়ন করতে হবে, এই মর্মেই তো, তাই না? আর এখানে যেহেতু সোভিয়েত সৈন্য কি চাচ্ছিল? কমিউনিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছিল, কমিউনিজম প্রতিষ্ঠা করেও ফেলেছিল। বাবরে কারমালের নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা লাভ করে ফেলেছে। কিন্তু যেহেতু এখানে যে মুজাহিদিন এরা যে হচ্ছে তোমার এদেরকে অর্থ দিচ্ছে, অস্ত্র দিচ্ছে, সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইউএসএ, তখন সেই ক্ষেত্রে এরা আসলে সফল হতে পারে না। 80% প্রত্যন্ত অঞ্চলে তার স্থানীয় প্রশাসন কার্যকর করতে ব্যর্থ হয়। কে ব্যর্থ হয়? এই বাবরে কারমালের নেতৃত্বে যে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, এই সরকার। তারপর হচ্ছে 84 সাল নাগাদ মুজাহিদিন আফগান মুক্তিযোদ্ধারা খুব শক্তিশালী হয়ে ওঠে 84 সালের দিকে। তার মানে হচ্ছে 79 সাল থেকে কিন্তু এটা শুরু হয়েছে, 84 সাল, ভাবা যায় এতদিন। তারপর দেখি 85 সালে মিখাইল গর্বাচেভ
সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় আসিত হন বা ক্ষমতায় আসেন, তাই না? তাহলে হচ্ছে কত সালে আসে? 1985 সালে। কে আসে? মিখাইল গর্বাচেভ। তখন তার বয়স ছিল হচ্ছে 54 বছর। 54 বছর। তারপর দেখি ইনি ব্রেজনেভের নীতি কি করেন? পরিত্যাগ করেন। করে আসলে ওই যে সংস্কারের জন্য দুইটা নীতি গ্রহণ করেন, একটা হচ্ছে গ্লাসনস্ট আর একটা হচ্ছে পেরেস্ট্রোইকা। পেরেস্ট্রোইকা কি ছিল? অর্থনৈতিক উন্নয়নের জন্য পুনর্গঠন নীতি যেটাকে বলা হয়, আর হচ্ছে গ্লাসনস্ট ছিল উদার বা খোলামেলা নীতি। তাহলে এর আগে উনি কিন্তু এই যে পূর্বসূরিতে, মানে তার মানে হচ্ছে এর আগের যে ক্ষমতায় ছিল তার নীতি, মানে ব্রেজনেভের নীতি কি করে? পরিত্যাগ করে তারপরে উনি আরো দুইটা নীতি নিয়ে আসে, তাই না? এখন দেখি তিনি স্নায়ুযুদ্ধের ভয়াবহতায় ভীত হয়ে এর অবসান কামনা করেন, তার মানে অবসানও কামনা করতেছেন তিনি। গর্বাচেভ কর্তৃক ব্রেজনেভ নীতি পরিত্যাগ স্নায়ুযুদ্ধ অবসানের প্রথম ধাপ অতিক্রম করে। তাহলে প্রথম ধাপ কি ছিল? ব্রেজনেভের নীতি পরিত্যাগ করা। তিনি এর অংশ হিসাবে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য অপসারণের সিদ্ধান্ত গ্রহণ করে। আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য সরায় নেবে ইনি এসে। এর আগে কিন্তু ব্রেজনেভ ওই সৈন্যগুলোকে পাঠিয়েছিল, 1,20,000 সৈন্য। 88 সালের 14 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের যৌথ নিশ্চয়তায় পাকিস্তান আফগানিস্তানের মধ্যে জেনেভা চুক্তি হয়। তাহলে যদি এখন প্রশ্ন করা হয় যে জেনেভা চুক্তি কবে হয়? 1988 সালে 14 এপ্রিল। কার মধ্যে হয়? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। এই দুইজনের যৌথ নিশ্চয়তায়, মার্কিন যুক্তরাষ্ট্র থাকে সোভিয়েত ইউনিয়নের যৌথ নিশ্চয়তায় পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে জেনেভা চুক্তি হয়, যাতে উল্লেখ করা হয় যে এখানে কিন্তু 88 সালে হচ্ছে 14 এপ্রিল, উল্লেখ করা হচ্ছে 89 সালের 15 ফেব্রুয়ারির মধ্যে সৈন্যগুলো কি করবে? আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাবর্তন করবে। তবে গর্বাচেভ এখানে স্বাক্ষর দেন এই বলে যে সৈন্য প্রত্যাহার হতে হবে সম্মানজনক পন্থায়, ঠিক আছে? সম্মান দিয়ে তাদেরকে পাঠাইতে হবে। তারপরে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের ফলে সমাজতান্ত্রিক দেশগুলোতে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের ফলে সমাজতান্ত্রিক দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের কি হয়? ভাবমূর্তি নষ্ট হয়। তারপর হচ্ছে পোল্যান্ডের নির্বাচনের পর, এখানে 89 সালেই পোল্যান্ডের নির্বাচনের পর সংঘাত শুরু হলে গর্বাচেভ ঘোষণা করেন সোভিয়েত ইউনিয়ন আর কোনো পূর্ব ইউরোপের কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নন। কারণ হচ্ছে ওই সময় ব্রেজনেভের নীতি সে পরিত্যাগ করে ফেলেছে, সে আর কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই জন্য যখন পোল্যান্ডের নির্বাচনের পর হচ্ছে এখানে সংঘাত শুরু হয়েছে, তখন উনি ওইখানে অভ্যন্তরীণ বিষয়ে আর হস্তক্ষেপ করেন নাই। তারপরে আসি ওই একই বছর অক্টোবরের মধ্যে হাঙ্গেরি এবং চেকোস্লোভাকিয়ায় রাজনৈতিক সমস্যা উপস্থিত হলে গর্বাচেভ পোল্যান্ডে গৃহীত নীতি অনুসরণ করে। তাহলে হচ্ছে পোল্যান্ডে উনি হস্তক্ষেপ করলেন না, হাঙ্গেরিতেও করলেন না, চেকোস্লোভাকিয়াতেও করলেন না। তারপরে কি করলেন? এর ফলে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে ক্রমেই সোভিয়েত প্রভাব দুর্বল হয়ে পড়ে, মানে ওর আর প্রভাব থাকে না, কারণ প্রভাব খাটাই না। তারপরে কারণ উনি চাচ্ছিলেন যে হচ্ছে স্নায়ুযুদ্ধের অবসান ঘটুক, ঠিক আছে? 89 সালের 9 নভেম্বর পূর্ব জার্মানি বার্লিন প্রাচীর খুলে দেয়। এটা কিন্তু একটা ডেট খুলে দেয়, তাহলে এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে তারিখটা। পূর্ব জার্মানি ছিল স্নায়ুযুদ্ধের কেন্দ্র, তাহলে স্নায়ুযুদ্ধের কেন্দ্র কে ছিল বা পূর্ব জার্মানি কি ছিল? তাহলে কিন্তু হবে যে স্নায়ুযুদ্ধের কেন্দ্র, এটাও একটা এমসিকিউতে আসতে পারে। তারপরে আসি, সেই পূর্ব জার্মানি পশ্চিম জার্মানির সাথে একত্রিত হয়ে ন্যাটোতে যোগদান করে, যেটা প্রথমেই বলেছি। স্নায়ুযুদ্ধের পতন পর্বে দ্বিতীয় নাটকটি মঞ্চস্থ হয়ে যায়। তার মানে দুই জার্মানি যখন একত্রিত হয়ে ন্যাটোতে যোগ দেয়, তখন এটা দ্বিতীয় পর্ব আসলে হয়ে গেছে। তাহলে প্রথম পর্ব ছিল কিন্তু যখন হচ্ছে এই যে প্রথম ধাপ ছিল হচ্ছে ব্রেজনেভ নীতি পরিত্যাগ করেন যখন, এটাই কিন্তু স্নায়ুযুদ্ধ অবসানের প্রথম ধাপ ছিল। দ্বিতীয় ধাপ ছিল হচ্ছে ন্যাটোতে যোগদান করে দুই জার্মানি একত্রিত হয়ে, এটা ছিল দ্বিতীয় ধাপ। পূর্ব ইউরোপীয় রাষ্ট্রগুলোর উপর নিয়ন্ত্রণ স্থাপনাকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ মার্কিন স্নায়ুযুদ্ধের সূত্রপাত হয়। এখানে এখন সেখানে সোভিয়েত আধিপত্যের অবসানের পর বাকি থাকে সোভিয়েত রিপাবলিকভুক্ত অন্য রাষ্ট্রগুলো। 91 সালের ফেব্রুয়ারি মাসে ওয়ার্সো প্যাক্ট বিলুপ্তি ঘোষণা করা হয়, মানে ওয়ার্স চুক্তি যেটাকে বলা হয়, এটা করা হয়েছিল পোল্যান্ডে। এর ফলে পাশ্চাত্য শক্তিজোট ইউরোপে শক্তিশালী হয়ে ওঠে। তার মানে যখন এইসব বিলুপ্ত করা হইলো, তারপর হচ্ছে কোনো বিষয়ে সে হস্তক্ষেপ করতেছে না, তার প্রভাব দুর্বল হয়ে গেছে, তখন কি হবে? পাশ্চাত্য শক্তিজোট, তার মানে হচ্ছে ইউএসএ, এর প্রভাব তখন ইউরোপে শক্তিশালী হয়ে ওঠে।
মার্কিন যুক্তরাষ্ট্র তার পূর্ব ইউরোপীয় দেশে মোতায়েনকৃত সৈন্যসমূহ পূর্ব ইউরোপীয় দেশগুলোতে যে তার হচ্ছে কিছু সেনাবাহিনীতে সে পাঠিয়েছিল, মোতায়েন বলা হয় এটাকে, পাঠিয়েছিল, এই সৈন্যসমূহ কি করে পারস্য উপসাগরে আধিপত্য বিস্তারের জন্য মোতায়েন করে। তখন কিন্তু ওই যে ইরাক, লিবিয়া এগুলোকে সে কি করে, দখল করে। এই সৈন্যবল দিয়ে ইরাক আক্রমণ সম্ভব হয়েছে। 91 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির মাধ্যমে চীনা যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটে। তাহলে থার্ড কি ছিল? 91 সালের ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম। তাহলে 3টা ধাপ হয়ে গেছে। তারপরে দেখি মিখাইল গর্বাচেভ তার পূর্বসূরি ব্রেজনেভের আগ্রাসী নীতি পরিত্যাগ করে খোলামেলা নীতি ঘোষণা করেন। এই খোলামেলা নীতিকে বলা হয় গ্লাসনস্ট। তাহলে গ্লাসনস্ট নীতি কি, যদি এরকম প্রশ্ন করা হয় তাহলে কিন্তু এ হয়ে গেছে, ক নম্বর প্রশ্ন এ হয়ে গেছে। তারপরে আসি, তিনি রাশিয়ায় সোভিয়েত ইউনিয়ন আর কি এখানে সংস্কার পরিচালনার জন্য পেরেস্ট্রোইকা নামের, তাহলে এটা কিন্তু সংস্কারের জন্য ছিল, উদ্দেশ্য ছিল সংস্কার করা, এর জন্য হচ্ছে পেরেস্ট্রোইকা নামে আর অপর এক কর্মসূচি শুরু করেন। গ্লাসনস্ট ও পেরেস্ট্রোইকা নীতির ফলে রাশিয়ার অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়, কারণ ওই যে বলেছি যেহেতু হচ্ছে ওখানে তোমার স্বাধীনতা দিচ্ছিল এই গ্লাসনস্ট নীতির মাধ্যমে, খোলামেলা বহুদয় নীতি, এই সময় সংবাদপত্র, বুদ্ধিজীবীরা সব সময় লেখালেখি করে, কথা বলে, স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পায়। এই সময় কি হয়, রাষ্ট্রের যে বিভিন্ন ধরনের দুর্নীতি, কর্মকর্তা কর্মচারীরা যেসব দুর্নীতি করেছে এগুলার চিত্র জনগণের মাধ্যমে সামনে আসলে আস্তে আস্তে উঠে আসে। তখন কি হয়, জনগণ তখন বিপ্লব করে, এদিকে সেনাবাহিনী কু করে। তারপর হচ্ছে পেরেস্ট্রোইকার কারণে কি হয়, যেহেতু নতুন একটা অর্থনৈতিক বন্দোবস্ত, মানে উনি চাচ্ছিলেন কিছুটা মানে আংশিক মুক্তবাজার অর্থনীতি চালু করতে, ওই যে আমেরিকার পুঁজিবাদী ব্যাপারটা। তাহলে যখন ওইখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা অলরেডি প্রচলিত আছে, হুট করে যদি আরেকটা আংশিক মুক্তবাজার অর্থনীতি প্রচলন করার চেষ্টা করা হয়, তাহলে কি হবে, জনগণ তো ওটার ভালো নাকি খারাপ বুঝতে পারবে না। যেমন টেক্সট বুক যদি হঠাৎ করে এখন চেঞ্জ করা হয়, তোমরা তো মানবা না। কারণ কি, কারণ তোমরা জানো না যে টেক্সট বুক চেঞ্জ করলে আসলে ভালো হবে নাকি খারাপ হবে। তো এই জন্য ওই সময়টাতেও হচ্ছে এই নীতিটা যখন নেওয়া হয়েছিল অর্থনীতিতে বিশেষ করে পরিবর্তন আনার জন্য, ওইটা মানুষ ভালোভাবে নেয় না। এবং এই সময় হচ্ছে যেহেতু ওইটা মানুষ তখনও বুঝে উঠতে পারি নাই, এই জন্য কী হচ্ছিল, ওই সময় হচ্ছে তোমার জীবনযাত্রার মান অনেক কমে যায়, মানে মানুষ ওটা নিতে পারতেছিল না, খাপ খাওয়াতে পারতেছিল না। এই জন্য 40% পর্যন্ত হচ্ছে ওদের হচ্ছে তোমার জিডিপি মানে হচ্ছে জাতীয় আয় কমে যায়। তারপরে কি হয়, এই জন্য আসলে দুই নীতির কারণে রাশিয়ার অভ্যন্তরীণ সমস্যা দেখা দেয়। খোলামেলা নীতি গ্রহণের ফলে রুশ জনগণ কমিউনিজমের ত্রুটিগুলো এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক দুরবস্থা নিয়ে খোলামেলা আলোচনা ও মত প্রকাশের সুযোগ পায়। তাহলে এগুলো কিন্তু ওটার ব্যাখ্যা। এই যে এর ফলে কমিউনিস্ট পার্টির কঠোর শৃঙ্খলার বিরুদ্ধে রুশ ও অন্যান্য রিপাবলিকের জনগণ জেগে ওঠে। মানে যে কঠোর স্ট্রিক্ট রুলস ছিল যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, সেগুলোর বিরুদ্ধে রুশ এবং অন্যান্য রিপাবলিকের জনগণ জেগে ওঠে। এদিকে গর্বাচেভ অর্থনৈতিক সংকটের কারণে তার পেরেস্ট্রোইকা কর্মসূচি গতিশীলভাবে এগিয়ে নিতে ব্যর্থ হন। ফলে যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেখা দেয় তা সামাল দেওয়া সোভিয়েত ইউনিয়নের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। ইউনিয়নভুক্ত সোভিয়েত রিপাবলিকগুলো স্বাধীন হতে চেষ্টা করলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে। তার মানে এদিকে যে অন্যান্য রিপাবলিকের জনগণ খেপে গেছে, সবাই জেগে উঠতেছে, তখন এরা আস্তে আস্তে স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে, তখন সোভিয়েত ইউনিয়ন আসলে ভেঙে পড়ে। এভাবে 1989 সালের সেপ্টেম্বর থেকে 90 সালের ডিসেম্বরের মধ্যে, তাহলে এই ডেডলাইনটা আমি মনে রাখি, 89 সালের সেপ্টেম্বর থেকে 90 সালের ডিসেম্বরের মধ্যে 15টি সোভিয়েত প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে পৃথক রাষ্ট্র গঠন করে, মানে সোভিয়েত ইউনিয়ন তখন ভেঙে গেছে। তারপরে আসি, এরপর গর্বাচেভ তার অনুসারীরা একটি শিথিল ফেডারেশনের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অধীনে এনে সাবেক সোভিয়েতের অন্তর্ভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস নেন। কিন্তু 91 সালের আগস্টে সামরিক কুয়ের ফলে, দেখো এখানে কিন্তু এই যে 89 সালের সেপ্টেম্বর থেকে 90 সালের ডিসেম্বরের মধ্যে স্বাধীন হয়ে গেছে। তারপরে 91 সালে এসে আগস্টে সামরিক কু হওয়ার পরে সব সম্ভাবনা আসলে তখন বিনষ্ট হয়ে গেছে, যে আর মানে ঐক্যবদ্ধ রাখা যাবে না ওই রিপাবলিকের ওই দেশগুলোকে। 91 সালের 25শে ডিসেম্বর রাত 7:35 ক্রেমলিনের ছাদে উঠতে থাকা সোভিয়েতের পতাকা নামিয়ে ফেলা হয়, ওড়ানো হয় রাশিয়ান ব্যানার। এরপর 31শে ডিসেম্বর এক সরকারি ঘোষণায় সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে। যেহেতু এটা সরকারি ঘোষণা, এই জন্য তোমাদের যদি প্রশ্নে আসে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে কবে, তাহলে কিন্তু এটা উত্তর হবে, এখানে ডেট তারিখটা সালটা হবে 91। ওকে, সেই সাথে দীর্ঘ 4 দশকের 50 থেকে 90, মানে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আসলে সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী হয়েছিল, অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে আসলে ইউরোপে ও প্রতিষ্ঠা লাভ করতেছিল। এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময়টা থেকে ধরা হয়, এই জন্য 50 থেকে 90 ধরা হচ্ছে, কারণ 91 দেশে ভেঙে গেছে, রুশ মার্কিন সেনাযুদ্ধের অবসান ঘটে।
তখন কি হয়, বিশ্ব এককেন্দ্রিক একটা হচ্ছে রাজত্ব বা যাই বলো এটার দিকে ধাবিত হয়, কারণ তখন শুধুমাত্র ইউএসএই থাকে। গ্লাসনস্ট কি তাহলে উদারতাবাদ বা খোলামেলা নীতি, এবং পেরেস্ট্রয়কা হচ্ছে পুনর্গঠন নীতি, যা মিখাইল গর্বাচেভ, যেটাকে আমরা বলি মিখাইল গর্বাচেভ আর কি অনুসৃত নতুন রাজনৈতিক কর্মসূচি। তাহলে এগুলো হচ্ছে নতুন কর্মসূচি ছিল। 85 সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, সোভিয়েত কমিউনিস্ট পার্টির সোভিয়েত কমিউনিস্ট পার্টি এর সাধারণ সম্পাদক অর্থাৎ হচ্ছে সেক্রেটারি ওকে। তাহলে হচ্ছে ইনি যখন নির্বাচিত হয়েছেন তখন এই দুটি কর্মসূচি গ্রহণ করেছিলেন, একটা হচ্ছে গ্লাসনস্ট, একটা হচ্ছে পেরেস্ট্রয়কা। এই দুটি নীতি সোভিয়েত অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিপুল পরিবর্তনের সূচনা করে। তাহলে কোন কোন ক্ষেত্রে? অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশন। গর্বাচেভের এই বৈপ্লবিক কর্মসূচি পূর্ব ইউরোপীয় কমিউনিস্ট দেশগুলোর সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অপসারণ করে। মানে পূর্ব ইউরোপের যেসব দেশে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছিল সেই সব দেশের যে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা যারা ছিল তাদেরকে ক্ষমতা থেকে অপসারণ করে এবং সেসব দেশে গণতান্ত্রিক আন্দোলন সাফল্য লাভ করে। এই কর্মসূচির কারণেই কিন্তু বলা হচ্ছে। এর চূড়ান্ত পরিণতি হিসেবে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে 15টি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে। তাহলে এই সে আরেকবার উত্তর পেয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে গর্বাচেভ নিজে পদত্যাগ করতে বাধ্য হন। এই যে 25শে ডিসেম্বর 1991 সালে উনি পদত্যাগ করে, 31শে ডিসেম্বর হচ্ছে করা হয়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার একটা মানে ডেডলাইন দেওয়া হয়। গর্বাচেভ তার পূর্ববর্তী রাষ্ট্রনায়কদের তুলনায় কম বয়সে, যে 54 বছর বয়সে পার্টি নেতৃত্ব গ্রহণ করেছিলেন। নেতৃত্বে আসার সময় তিনি খেয়াল করেন যে সোভিয়েত ইউনিয়ন সামরিক দিক দিয়ে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সার্থকভাবে পাল্লা দিতে সক্ষম হচ্ছে, তবুও এর জনগণের জীবনযাত্রার মান, এই যে নাগরিক স্বাধীনতা, অর্থনৈতিক সক্ষমতা খুবই নিম্ন স্তরে অবস্থান করছে। এই রকম সমস্যা পূর্ব ইউরোপের অন্যান্য কমিউনিস্ট দেশগুলো মোকাবিলা করছিল। তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য নতুন ধরনের উদ্যোগ গ্রহণ করেন, যার প্রথমটি হচ্ছে পেরেস্ট্রয়কা পুনর্গঠন। এই কর্মসূচির আওতায় তিনি কমিউনিস্ট পার্টির ব্যবস্থার সর্বোচ্চ স্তর একেবারে নতুনভাবে ঢেলে সাজান। পূর্বে যেখানে কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় কঠোরভাবে রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা হতো, তা তিনি বাজার ব্যবস্থার উপর বহুলাংশে ছেড়ে দেন। পাশাপাশি গ্লাসনস্ট বা খোলামেলা নীতির আলোকে তিনি গণমাধ্যমের উপর থেকে রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ প্রত্যাহার করে সেগুলোকে স্বাধীনতা দেন। তাছাড়া তিনি ধর্মীয় গ্রুপগুলোকে মুক্তভাবে ধর্মচর্চা করার স্বাধীনতা দেন। কমিউনিস্ট শাসনের কঠোরতা শিথিল করে নাগরিকদের বিভিন্ন বিষয়ে মত প্রকাশ ও স্বাধীনভাবে সমালোচনা করার সুযোগ উন্মুক্ত করে দেন। তিনি তার এই দুই সংস্কার কর্মসূচি আরও বিস্তৃত করে 88 সালের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের প্রক্রিয়া চালু করেন। এর ফলে সোভিয়েত ইউনিয়নের পার্টি কংগ্রেসের মাধ্যমে সরকার গঠন প্রক্রিয়ার পরিবর্তে জনগণের প্রত্যক্ষ ভোটে এই যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়। এটা হচ্ছে খোলামেলা নীতি। আর পেরেস্ট্রয়কা কিসের জন্য করেছিল? যে এইসব জীবনযাত্রার মান, নাগরিক স্বাধীনতা, অর্থনৈতিক সক্ষমতা এগুলো খুব নিম্ন স্তরে অবস্থান করছিল। এগুলো থেকে এই রকম সমস্যা পূর্ব ইউরোপের অন্যান্য কমিউনিস্ট দেশগুলো মোকাবিলা করছিল। মানে যেসব দেশে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়েছিল বা ইউএসএসআর হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন হচ্ছে তাদের প্রভাব খাটিয়ে রেখেছিল, সেই সব দেশে হচ্ছে এইসব সমস্যাগুলো ছিল। তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যে উদ্যোগ গ্রহণ করেন সেটা হচ্ছে পেরেস্ট্রয়কা বা পুনর্গঠন। তাহলে আশা করি এই দুইটা বোঝা গেছে। তারপরে আসি যে হচ্ছে তাই বলা যায় পেরেস্ট্রয়কা হলো কমিউনিস্ট পার্টির প্রবর্তিত ও অনুসৃত অর্থনৈতিক ও রাজনৈতিক পদ্ধতির সংস্কার। এর আওতায় রাষ্ট্রীয় মালিকানার পরিবর্তে এই যে আধা ব্যক্তি মালিকানা ব্যবস্থার অনুমতি প্রদান করা হয়, রাষ্ট্রীয়ভাবে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তুলে দেওয়া হয়। মানে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কি ছিল? রাষ্ট্রই ঠিক করে দিবে, রাষ্ট্রই তার মালিক থাকবে, কিন্তু ব্যক্তি মালিকানা আনে, যেটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থাকে নির্দেশ করে। ব্যক্তি মালিকানা থাকে পুঁজিবাদী অর্থব্যবস্থায়। তারপর হচ্ছে পেরেস্ট্রয়কা নীতির উদ্দেশ্য ছিল আংশিক মুক্তবাজার অর্থনীতি চালু করা, যা জাপান, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সফল হয়েছিল। তার মানে হচ্ছে জাপান, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ক্যাপিটালিজম চলছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে স্পেশালি। গর্বাচেভের কর্মসূচির সাফল্যের জন্য সময়ের প্রয়োজন ছিল, কেননা সুদীর্ঘ 7 দশকের অর্থনৈতিক ব্যবস্থা একদিনে পরিবর্তন করা সম্ভব ছিল না। কিন্তু অর্থনৈতিক সংস্কারের স্লথ গতি সোভিয়েত জনগণকে সন্তুষ্ট করতে পারেনি, কারণ তারা এতে অভ্যস্ত ছিল না এবং এর পরিণতি সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা ছিল না। ফলে পেরেস্ট্রয়কা চালু করার পরপরই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিলতা মুক্ত সোভিয়েত জনগণ ধর্মঘট সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জড়িয়ে পড়ে এবং সোভিয়েত ব্যবস্থার প্রতি গণ অসন্তোষ তীব্রভাবে প্রকাশিত হয়। অপরদিকে গ্লাসনস্ট বলতে বোঝায় খোলামেলা নীতি।
এর আওতায় সামাজিক সংস্কার প্রবর্তন করে নাগরিকদের যে স্বাধীনতা দিয়েছিল, এর ফলে হচ্ছে তোমার হচ্ছে এর সুযোগ নিয়ে কি করেছিল, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, সমাজ সরকারি দুর্নীতির ব্যাপক চিত্র জনগণের সামনে তুলে ধরে এবং সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডের সমালোচনা করতে থাকে। ফলে এতদিন গোপন রাখা সরকারি কর্মকাণ্ডের বিপুল তথ্য ব্যাপকভাবে জনগণের কাছে প্রকাশিত হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে প্রবল গণপ্রতিবাদের সৃষ্টি হয়। জনগণ আরও সংস্কার এবং অধিকার দাবি করতে থাকে। এর পরিস্থিতিতে গর্বাচেভ সরকার গণপ্রতিবাদ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তাহলে হচ্ছে এর ইফেক্ট আমরা দেখলাম। তারপরে আসি, সুতরাং গর্বাচেভ যেসব উদ্দেশ্য সামনে রেখে তার পেরেস্ট্রোইকা ও গ্লাসনোস্ট কর্মসূচি চালু করেছিলেন তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়নি। এই রিলেটেড প্রশ্ন আসলে কিন্তু এগুলো আমাদেরকে লিখতে হবে। কেন ব্যর্থ হয়েছিল এটা? মূলত পেরেস্ট্রোইকা গ্লাসনোস্ট নীতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের ব্যর্থতায় সোভিয়েত ইউনিয়নের পতনকে ত্বরান্বিত করে এবং 45 সাল থেকে চলে আসা দ্বিমেরু বিশ্ব ব্যবস্থার অবসান ঘটে। তাহলে এটা কিন্তু যখন প্রশ্নে আসবে যে হচ্ছে এরকম একটা প্রশ্নে আসলো যে কি পেরেস্ট্রোইকা এবং গ্লাসনোস্ট নীতি পরিপূর্ণ বাস্তবায়নের ব্যর্থতাই সোভিয়েত ইউনিয়নের পতনের জন্য দায়ী বা পতনকে ত্বরান্বিত করে, যুক্তি দাও বা হচ্ছে তোমার মতামত ব্যাখ্যা করো। তখন কিন্তু আমার এই দুইটা নীতির একটু ব্যাখ্যা দিতে হবে, কেন কেন হয়েছিল এগুলোর ব্যাখ্যা দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে এটুকু লিখলে এনাফ। তারপরে হচ্ছে স্বাধীন রাষ্ট্রসমূহের উদ্ভব। দেখো, মিখাইল গর্বাচেভ যখন হচ্ছে গ্লাসনোস্ট কর্মসূচি শুরু করে তখন সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সমস্ত সমাজতন্ত্র কর্মীরা যারা ছিল তারা জাতীয়তাবাদী কর্মীতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তারপর গ্লাসনোস্ট নীতি ঘোষণার পর তিনি সোভিয়েত ইউনিয়নকে সর্বাগ্রে আঘাত করে জাতীয়তাবাদী আন্দোলনে যোগ দেন। তার মানে অনেকে এমন ছিল না যে যৌবনে হচ্ছে কমিউনিস্ট নেতা যৌবনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় চেতনাকে বিসর্জন দিয়েছিলেন, তারাই কি করে তখন সবকিছু বাদ দিয়ে জাতীয়তাবাদীদের আবার যোগ দেয় এই গ্লাসনোস্ট নীতি ঘোষণার পর। 90-এর দশকের শেষের দিকে সোভিয়েতভুক্ত ইউরোপের দেশগুলোর প্রায় সবকটি এই চিত্র পরিলক্ষিত হয়। 89 থেকে 90 সময়কালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে নিম্নলিখিত রাষ্ট্রসমূহের উদ্ভব ঘটে। তাহলে এখানে আমরা হচ্ছে এই ডেটগুলো একটু দেখতে হবে। আজারবাইজান 23শে সেপ্টেম্বর 89, জর্জিয়া 9 মার্চ 1989, লিথুনিয়া 11 মার্চ 90, এস্তোনিয়া 30শে মার্চ 90, লাটভিয়া 4 মে 90, আর রাশিয়া 11 জুন 90, উজবেকিস্তান 20শে জুন 90, মোলদাভিয়া 23শে জুন 90, ইউক্রেন হচ্ছে 16 জুলাই 90, বেলারুশ 27শে জুলাই 90, তুর্কমেনিস্তান 22শে আগস্ট হচ্ছে 90, তাজিকিস্তান হচ্ছে 25শে আগস্ট 90, আর্মেনিয়া 23শে আগস্ট 90, কাজাকস্তান 25শে অক্টোবর 90 এবং কিরগিজস্তান 12ই ডিসেম্বর 90। এই 15টি রাষ্ট্রকে ভৌগোলিকভাবে বৈশিষ্ট্যের নিরিখে 5টি গ্রুপে ভাগ করা হয়েছে যাতে আমাদের সহজে মনে থাকে। বাল্টিক রাষ্ট্র, তাহলে হচ্ছে যে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। পূর্ব ইউরোপের রাষ্ট্রগুলো হচ্ছে বেলারুশ, মানে এদের পজিশনটা এমন, বেলারুশ, মলদোভিয়া, ইউক্রেন এমন, ঠিক আছে পরপর। তারপর হচ্ছে দক্ষিণ ককেশাস অঞ্চল, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া। তাহলে এখানে তুমি হচ্ছে এখানে বর্গীয় যা, মানে একটা টেকনিক করে তোমার মতো করে মনে রাখবা। তারপর হচ্ছে মধ্য এশিয়ার দেশগুলো কি, এই যে মধ্য এশিয়ার দেশগুলো হচ্ছে কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। এগুলো তোমাদের হচ্ছে অ্যাডমিশনের সময় কিন্তু লাগবে, সো ভালো করে পড়বা। রাশিয়া প্রজাতন্ত্র, তাহলে এই যে 15টা, দেখো এখানে 3, তারপরে এখানে 3, এখানেও 3, এখানে 5, তাহলে 3 3 3 9, 9 5 14 আর 1 15টা হয়েছে আশা করি। তারপরে সোভিয়েত পরবর্তী বিভিন্ন জোট সংস্থা, সিআইএস কি, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এই যে রাষ্ট্রগুলো যে হচ্ছে তোমার স্বাধীন হইল, এই রাষ্ট্রগুলো আস্তে আস্তে এই যে 15টা রাষ্ট্র তাদের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ইত্যাদির জন্য বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনে যোগ দেয়। এর মধ্যে অন্যতম হলো সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। ফুল ফর্ম আসতে পারে, মানে হচ্ছে এমসিকিউ আর জ্ঞানমূলক। 91 সালের 8ই ডিসেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়নের রিপাবলিক অফ বেলারুশ, রুশ ফেডারেশন এবং ইউক্রেন, এই 3টা দেশের প্রতিনিধিবর্গ বেলারুশের বেলোভেজস্কায়া পুশচর একত্রিত হয়ে অ্যাগ্রিমেন্ট এস্টাবলিশিং দ্য কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। তাহলে এখানে যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছিল, এই তারিখটা মনে রাখতে হবে। কত সাল? 91 সাল। এটা প্রশ্ন আসতে পারে, ক বা এমসিকিউ।
একটা এগ্রিমেন্ট হয়েছিল যেটা সোভিয়েত ইউনিয়নের রিপাবলিক অফ বেলারুশ, রুশ ফেডারেশন এবং ইউক্রেন, এই 3টি দেশের প্রতিনিধিবর্গ যারা বেলারুশের বেলোভেজস্কায়া পুষ্কর এখানে একত্রিত হয়ে হচ্ছে বেলারুশের একটা জায়গা আর কি, এখানে একত্রিত হয়ে অ্যাগ্রিমেন্ট এস্টাবলিশিং দ্য কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, মানে এদের অ্যাগ্রিমেন্টটা হচ্ছে প্রতিষ্ঠা করে, এখানে এই শিরোনাম দিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে কবে 91 সালে। অতঃপর একই বছর 21শে ডিসেম্বর সাবেক সোভিয়েতভুক্ত আরও 8টি রাষ্ট্র আলমাতা প্রোটোকল, তাহলে হচ্ছে একই বছর কি করে 21শে ডিসেম্বর, এটা হচ্ছে করেছিল 8ই ডিসেম্বর, এটা হচ্ছে 21শে ডিসেম্বর, সাবেক সোভিয়েতভুক্ত আরও 8টি রাষ্ট্র, মানে এরা বাদে আরও 8টা রাষ্ট্র কি করে আলমাতা প্রোটোকল স্বাক্ষর করে। এটা এত দরকার নাই। মোট 11টি প্রজাতন্ত্র মিলে কমনওয়েলথ গঠন করে, তাহলে মোট 11টা হচ্ছে কমনওয়েলথটা গঠন করেছে। এরপর 2 বছর 93 সালে জর্জিয়া এখানে যোগ দেয়। তারপরে হচ্ছে শুধুমাত্র বাল্টিক রাষ্ট্রসমূহ ছাড়া বাকি 12টি সাবেক সোভিয়েতভুক্ত রাষ্ট্র সিআইএস এর অন্তর্ভুক্ত হয়, তার মানে ওই যে লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এরা বাদে আর বাকিগুলা। তারপরে 10 সালের ডিসেম্বরের সংশোধিত চার্টার অনুযায়ী সিআইএস ভুক্ত 9টি রাষ্ট্র হলো, 9টি রাষ্ট্র কি কি, এখানে 2010 সালে একটা সংশোধন করা হয়। এরপরে রাষ্ট্রগুলো হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান, তারপরে হচ্ছে জর্জিয়া তো এখানে শুরুতে ছিল, বেলারুশ, মোলদাভিয়া, ইউক্রেনও থাকে না, কাজাকস্তান, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, এই রাষ্ট্রগুলো সিআইএস এর পূর্ণাঙ্গ সদস্য, এই 9টা 10 সালের পর থেকে, ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ণাঙ্গ সদস্য। তুর্কমেনিস্তান হলো সহযোগী সদস্য, ইউক্রেন হচ্ছে প্রতিষ্ঠাকালীন, তাহলে তুর্কমেনিস্তান হচ্ছে সহযোগী, এমসিকিউতে কিন্তু আসতে পারে। ইউক্রেন হচ্ছে প্রতিষ্ঠাকালীন অংশগ্রহণকারী সদস্য হলেও আইনগতভাবে সদস্যপদ নেই। 9 সালে জর্জিয়া সিআইএস পরিত্যাগ করে, তাহলে 9 সালে পরিত্যাগ করছে, 10 সালে সংশোধন করে 9টা রাষ্ট্র ছিল, এরা হচ্ছে পূর্ণাঙ্গ সদস্য। এই সংস্থাকে সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকার মনে করা হয়, ইউএসএসআর এর উত্তরাধিকার। ইউরাসেক কি হয়েছিল, সিআইএস ভুক্ত যে রাষ্ট্রগুলো এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য ইউরেশিয়ান ইকোনমিক কমিউনিটি গঠন করে, যেটা ছিল সাবেক সিআইএস কাস্টমস ইউনিয়নের পরবর্তী ধাপ, মানে শুল্ক ইউনিয়নের পরবর্তী ধাপ। এই সদস্য রাষ্ট্রগুলো হলো রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান। ইউক্রেন ও মলদোভিয়া এই সংস্থার পর্যবেক্ষক সদস্য, তাহলে এর পর্যবেক্ষক সদস্য কারা, ইউক্রেন, মলদোভিয়া। তো এটাও কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ বা কতে আসতে পারে। 2006 সালের 25শে জানুয়ারি উজবেকিস্তানের সদস্যপদ লাভ করে, তাহলে এরা ছিল আগে, তারপর উজবেকিস্তানও যোগ হয়েছে। এই সংস্থার সদস্য হওয়ার জন্য সীমান্তবর্তী রাষ্ট্র আবশ্যক, এর জন্য কি করে, ইউক্রেন যেহেতু সীমান্তবর্তী না, ওরা হচ্ছে সদস্যপদ প্রত্যাহার করে নেয়। সীমান্তবর্তী বোঝাচ্ছে যে অন্য কোনো মহাদেশের সাথে তার লিঙ্ক থাকবে, বা হচ্ছে মহাদেশ মাঝখানে হচ্ছে একটা হচ্ছে উপসাগর বা কিছু একটা আছে, তো উপসাগরের পাশে আর কোনো দেশ নাই, উপসাগর পার হইলেই ওই মহাদেশে ঢোকা যাবে, এরকম আর কি সীমান্তবর্তী দেশ হওয়া লাগবে এর সদস্য হইতে গেলে। যেহেতু এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য, তাহলে এক মহাদেশ থেকে আর এক মহাদেশের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্যই তো এই রাষ্ট্রগুলোকে আসলে গেটও হিসাবে ব্যবহার করা হবে, তাই না। তারপরে আসি বাল্টিক স্টেট, এই যে বলেছি লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, এগুলো হচ্ছে সোভিয়েতভুক্ত কোনো রাষ্ট্রজোটে অংশ নেয়নি, এরা পরে হচ্ছে ন্যাটোয় যোগ দেয়, আবার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নেও যোগ দেয়। এটা কিন্তু মূলত ছিল এখানে একদম টোটালি হচ্ছে ব্যবসা বাণিজ্যে হচ্ছে সুবিধার জন্য আসলে ইউরোপীয় ইউনিয়নটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই রাষ্ট্রত্রয় ন্যাটোতে যোগদান করে। এখন ওই রাষ্ট্রত্রয় দেখবা, এই যে হচ্ছে বাল্টিক রাষ্ট্রসমূহ, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, ওকে। তারপরে আসি কাস্টমস ইউনিয়ন, রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান শুল্ক ইউনিয়ন গঠন করেছে 2010 সালের জুলাই মাসে। তাহলে 10 সালেই কিন্তু ওই যে আগে আমরা দেখেছিলাম যে সংস্কারের পরে সিআইএস এর সদস্য ছিল 9টা। 2009 সালে জর্জিয়া তার সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল, আর এটা হচ্ছে 10 সালের জুলাই মাসে হয়েছিল, কাস্টম ইউনিয়ন হচ্ছে গঠন করা হয়েছিল। কিরগিজস্তান, তাজিকিস্তান ইউক্রেনতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে পরবর্তীতে। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন, এই যে এটার ফুল ফর্ম তো লাগবেই, ক বা এমসিকিউ। বানানের তারতম্য থাকতে পারে, বা হচ্ছে এখানে একটা ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারে, তো মুখস্থ রাখতে হবে যাতে এমসিকিউ বা যা কিছু আসুক আমি পারি। 92 সালে সাবেক সোভিয়েতভুক্ত 7টি রাষ্ট্র, রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং আর্মেনিয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান বাদে ওই যে 4টা মধ্য এশিয়ার দেশ
রাশিয়া, বেলারুশ পাশাপাশি, আর হচ্ছে দক্ষিণ ককেশাসের আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া ছিল, তার মধ্যে আর্মেনিয়া। টোটাল এই 12টা, সরি 7টা। 92 সালে হচ্ছে এই 7টা রাষ্ট্র একত্রিত হয়ে তাদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য, কিসের বৃদ্ধির জন্য? সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন। সামরিক মানে একজন যদি বিপদে পড়ে আর একজন হেল্প করবে। এটা মূলত করা হয়েছিল তোমার হচ্ছে যে ন্যাটোর পাল্টা একটা হিসেবে, মানে হচ্ছে ন্যাটোর এগেনস্টে। ন্যাটো একটা সামরিক জোট, এটাও একটা সামরিক জোট, সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য। আচ্ছা, গুয়াম নিয়ে আগে কথা বলেছি, 4টা রাষ্ট্র, এই যে জর্জিয়া, ইউক্রেন, আজারবাইজান ও মলদোভা। তারপর হচ্ছে গুয়াম কিসের জন্য করা হয়েছিল? অর্গানাইজেশন ফর ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি এবং ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য। এরা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অন্য কোনো আঞ্চলিক জোটে যোগ দেয় নাই, কিন্তু এখানে ডেমোক্রেসির প্রতিষ্ঠা ছিল। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য আর ডেমোক্রেসির জন্যই গুয়াম গঠন করা হয়েছিল। তো সোভিয়েত ইউনিয়নের পতনের পর গঠন করা হয়েছিল। এই যে রাশিয়ার প্রভাব থেকে মুক্ত থাকার জন্য বা কমানোর জন্য এই 4টা রাষ্ট্র এটা গঠন করেছিল। তারপরে আসি, এই যে 2018 সালে একটা সম্মেলন হয়েছিল, এটা চিত্রটা জাস্ট দিয়ে রাখছে। ইউনিয়ন অফ রাশিয়া অ্যান্ড বেলারুশ, রাশিয়া এবং বেলারুশ সংযুক্ত রাষ্ট্রে পরিণত হওয়ার উদ্দেশ্যে 96 সালের 2 এপ্রিল কমনওয়েলথ অফ রাশিয়া অ্যান্ড বেলারুশ গঠন করে। কবে? 96 সালে 2 এপ্রিল। 4 এপ্রিল 1949 সালে 4 এপ্রিল হচ্ছে ন্যাটো। 96 সালে 2 এপ্রিল হচ্ছে ইউনিয়ন অফ রাশিয়া অ্যান্ড বেলারুশ, কমনওয়েলথ অফ রাশিয়া অ্যান্ড বেলারুশ। এই দুটি দেশ তাদের অভিন্ন মুদ্রা হিসেবে রুবেল গ্রহণ করেছে। তাহলে বেলারুশের আর রাশিয়ার মুদ্রা একই, রুবেল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সংযুক্তি প্রক্রিয়া উদ্বোধন করেন। তাহলে ওই সময় হচ্ছে বেলারুশের প্রেসিডেন্ট ছিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো, বেলারুশের, রাশিয়ান না। সংযুক্তি প্রক্রিয়া উদ্বোধন করেন 99 সালের 8 ডিসেম্বর। 96 এর প্রতিষ্ঠা হয়েছে, আর 99 সালের 8 ডিসেম্বর ইউনিয়ন অফ রাশিয়া অ্যান্ড বেলারুশ গঠনের মাধ্যমে তাদের ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। এটা এর উদ্দেশ্য ছিল যে গঠন করবে, তারপরে একসাথে করে গঠন হয়েছে, তারপরে হচ্ছে এদের মধ্যে ঐক্য আরও দৃঢ় হয়েছে 99 সালের 8 ডিসেম্বর। তারপরে আসি সিডিসি। সিডিসি কি? কমিউনিটি অফ ডেমোক্রেটিক চয়েস। এটাও এমসিকিউ বা ক নম্বর প্রশ্ন। 2005 সালে ডিসেম্বরে ইউক্রেন ও জর্জিয়ার উদ্যোগে, ইউক্রেন আর জর্জিয়া মানে দক্ষিণ ককেশাসের যে 3টা রাষ্ট্র বলেছি, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, 3টা, এর মধ্যে ইউক্রেন আর এদিকে জর্জিয়ার উদ্যোগে সাবেক সোভিয়েত ইউনিয়নের 6টি রাষ্ট্র। ইউক্রেন, জর্জিয়া তো আছেই, মাঝখানে হচ্ছে মলদোভা, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। বাল্টিকের 3টা, ইউক্রেন, মলদোভা 2টা এক জায়গায়, আর জর্জিয়া, মানে জর্জিয়ার নাম তো আছেই, মাঝখানে মলদোভাটা যোগ করবো, আর হচ্ছে তোমার যে বাল্টিক রাষ্ট্র লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া। টোটাল এই যে 6টা, এগুলো হচ্ছে একটু টেকনিক করে এভাবে মনে রাখবা। এগুলো কি করে একসাথে? সাবেক সোভিয়েত ইউনিয়নের এই রাষ্ট্রগুলো মধ্য পূর্ব ইউরোপের আরও 3টি রাষ্ট্র, যেমন এর সাথে আরও 3টাকে পরে যোগ করে, সেটা হচ্ছে স্লোভেনিয়া, রোমানিয়া, রিপাবলিক অফ মেসিডোনিয়া নিয়ে সিডিসি বা কমিউনিস্ট অফ ডেমোক্রেটিক চয়েস গঠন করা হয়। তাহলে ওটা কিন্তু আসতে পারে, এই যে সিডিসির ফুল ফর্ম, এটা অবশ্যই জেনে রাখবা। এই রাষ্ট্রজোটটি বিএসএফ, দ্য ব্ল্যাক সি ফোরাম, মানে কৃষ্ণ সাগর ফোরাম আর কি, এর সাথে সম্পর্কযুক্ত। এই রাষ্ট্রজোটের উদ্দেশ্য হলো রাশিয়ার প্রভাবমুক্ত থাকা। তারপরে আসি এসসিও, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। 2001 সালে এসসিও গঠন করা হয়েছে। সাবেক চীন এবং সাবেক সোভিয়েতভুক্ত 5টি দেশ, যেমন রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এখানেও বাদ, এই 5 রাষ্ট্র মিলে এসসিও গঠন করা হয়েছে। এসসিওর ফুল ফর্ম কি? ফুল ফর্ম এটা হচ্ছে এমসিকিউ বা কতে আসবে। তারপরে আসি যে নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতার জন্য, তাহলে এটা কিসের জন্য গঠন করা হয়েছিল? ক নম্বর প্রশ্নে আসলো। এসসিও কিসের জন্য গঠন করা হয়েছিল? তখন এসসিও কি আমাকে জানতে হবে। কেন করা হয়েছিল? নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা নিয়ে কাজ করা ছিল এর উদ্দেশ্য। এই সংস্থার কাজ ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পরে অঞ্চলে আরও কয়েকটি অর্থনৈতিক সামরিক জোট গঠিত হয়, এগুলোর মধ্যে সেপ্টার ফুল ফর্ম আমার লাগবে, সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, সেন্ট্রাল ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট। আরেকটা হচ্ছে বিসেক, এটাও কিন্তু আসতে পারে। বিসেককে ব্ল্যাক সি ইকোনমিক কোঅপারেশন, এগুলো হচ্ছে অন্যতম। সামরিক নিরাপত্তামূলক জোটের অন্তর্ভুক্ত হলো স্টেবিলিটি প্যাক্ট ফর সাউথ ইস্টার্ন ইউরোপ, এসপি আর এসইই বলা হয় যেটাকে। এটা এমসিকিউতে আসতে পারে, এটা ক নম্বর প্রশ্নে আসবে না। এটি যেসব ইউরোপীয় দেশ ন্যাটোর অন্তর্ভুক্ত নয় তাদের নিয়ে গঠিত। তাহলে এই যে এসইই বা এসপি যেটা বলি, এটা হচ্ছে কাদের নিয়ে গঠিত? যেসব ইউরোপীয় দেশ ন্যাটোর সদস্য না, ইউরোপের দেশ, তাদের নিয়ে গঠিত। এছাড়া রয়েছে
OSCE অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন এবং ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এগুলোও আছে, এগুলো জাস্ট জেনে রাখবা। সোভিয়েত ইউনিয়নের পতন পরবর্তী রাষ্ট্রগুলোর রাজনৈতিক অবস্থা, মানে পতনের পর যে রাষ্ট্রগুলো ছিল এই রাষ্ট্রগুলোর রাজনৈতিক অবস্থা কেমন ছিল এটা সম্পর্কে এখানে বলা হবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে 15টি রাষ্ট্র উদ্ভব হয়েছিল এই রাষ্ট্রগুলোর সাথে সম্পূর্ণভাবে রাজনৈতিক স্বাধীনতা লাভ করেনি, এগুলো সম্পূর্ণভাবে করেনি। কেউ ছিল আংশিক রাজনীতি মুক্ত, কেউ ছিল হচ্ছে পুরোটা, কিন্তু পুরোটা খুব কম ছিল। 2013 সালে ফ্রিডম হাউস প্রণীত একটা প্রতিবেদন, কাদের প্রণীত প্রতিবেদন? ফ্রিডম হাউস। তো এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। কিভাবে আসতে পারে? কাদের প্রতিবেদন অনুযায়ী 15টি রাষ্ট্রের মধ্যে স্বাধীনতাপ্রাপ্ত ইউএসএসআর এর 15টি রাষ্ট্রের মধ্যে 3টি বাল্টিক রাষ্ট্র রাজনৈতিকভাবে সম্পূর্ণ রাশিয়ার প্রভাব মুক্ত। কাদের? তখন কিন্তু তোমার হচ্ছে ফ্রিডম হাউস বা হাউস ফ্রিডম দিল, পার্লামেন্ট হাউস দিল, মানে যা ইচ্ছা দিল এরকম। তুমি যদি না জানো তাহলে কিন্তু বলতে পারবে না বা দাগাইতে পারবে না। তাহলে হচ্ছে এই যে 3টা রাষ্ট্র এগুলো ছিল রাশিয়ার প্রভাব মুক্ত, রাজনৈতিক প্রভাব মুক্ত, কারণ এখানে ছিল আসলে ক্যাপিটালিজমের প্রভাব, অর্থাৎ ইউএসএ। তারপরে হচ্ছে আর্মেনিয়া, জর্জিয়া, মলদোভা, ইউক্রেন, কিরগিজস্তান এই রাষ্ট্রগুলো হচ্ছে আংশিক মুক্ত। অন্য রাষ্ট্রগুলো স্বাধীন হলেও রাশিয়ার রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে পারেনি, মানে কেউ মুক্ত হতে পারেনি, এরা আংশিক আর ওরা সম্পূর্ণ। মনে থাকবে সম্পূর্ণ, তাহলে এইগুলো মনে রাখলে কিন্তু বাকি আর যে রাষ্ট্রগুলো আছে আমরা আগে জেনেছি 5টা স্টেজে, যে রাশিয়া, প্রজাতন্ত্র, তারপরে হচ্ছে বাল্টিক রাষ্ট্র, তারপরে হচ্ছে মধ্য এশিয়ার 5টা রাষ্ট্র, এই সবগুলো আর কি যে স্টেজ বাই স্টেজ জেনেছি। তারপরে হচ্ছে সম্প্রতি রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছে এবং ইউক্রেনের উপর তার প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। কোন দেশ দখল করে নিয়েছে? ক্রিমিয়া। ইউক্রেনের উপর তার প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, যেটা নিয়ে এই যে যুদ্ধ হইল। আমরা যখন অ্যাডমিশন দিয়েছি 2022-এ, তখন সোভিয়েত ইউনিয়ন পতন পরবর্তী দ্বন্দ্ব সংঘাত, পতনের পর আসলে কি কি দ্বন্দ্ব সংঘাত হয়েছে এটা দেখব। রাজনৈতিক, অর্থনৈতিক, জাতিসত্তা, সামরিক, সামাজিক কারণে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাষ্ট্রগুলোর মধ্যে অভ্যন্তরীণ ও পারস্পরিক দ্বন্দ্ব শুরু হয়। যেসব স্থানে সামরিক ও জাতিগত সংঘাত ছড়িয়ে পড়ে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আবখাজিয়া। আবখাজিয়া কি নিয়ে হয়েছিল? এটা হচ্ছে আসলে জর্জিয়ান নিয়ন্ত্রিত একটা অঞ্চল। এরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে 92 সালে জর্জিয়া বিদ্রোহ দমন করার জন্য আবখাজিয়ায় সৈন্য প্রেরণ করে। তাহলে জর্জিয়ার একটা অঞ্চল, এই অঞ্চলে কি হয়, এরা হচ্ছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে, তারপরে 92 সালে জর্জিয়া এখানে সৈন্য পাঠায়, তারপরে 93 সালে জর্জীয় ভাষাভাষী লোকজন এবং জর্জীয় সৈন্যদের আবখাজিয়া থেকে বিতরণ করা হয়, মানে জর্জিয়া থেকে যাদেরকে পাঠানো হয়েছিল বা এখানে যারা ছিল আগে থেকে তাদেরকে বিতরণ করা হয়েছে। 99 সালে আবখাজিয়া স্বাধীনতা ঘোষণা করে। তার মানে স্বাধীনতা লাভ করে কবে? 99 সালে। এটা কিন্তু একটা প্রশ্ন, এমসিকিউ বা কয় আসে না, এমসিকিউ তো বেশি আসে। 2004 সালে জর্জিয়ার সেনাবাহিনীর সাথে রুশ ও আবখাজিয়া সৈন্যের যুদ্ধ বদলে রাশিয়া আবখাজিয়াকে স্বীকৃতি প্রদান করে। তার মানে এখানেও রাশিয়া আবখাজিয়াকে স্বীকৃতি দিছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হচ্ছে তোমার পোল্যান্ডকে স্বীকৃতি দিয়েছিল। তারপরে আফজার অঞ্চলটি আসলান আবাসিবজে কর্তৃক স্বাধীনভাবে শাসিত হচ্ছিল। আসলান ছিলেন রাশিয়ার সমর্থিত স্বৈরাচারী শাসক, তার মৃত্যুর পর অঞ্চলে জর্জিয়ার সাথে একীভূত হয়। তাহলে আফজার একটা অঞ্চল, এটা হচ্ছে স্বাধীনভাবে শাসিত হচ্ছিল এই আসলান আবাসিবজের কর্তৃক। তারপরে আসলান যখন হচ্ছে মারা যায় তারপরে এটা জর্জিয়ার সাথে একীভূত হয়ে গেছে। চেচনিয়া কি 91 সালে চেচনিয়া রাশিয়ার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করলে? কত সালে? 91। ওই যে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গঠন করা হয়েছিল ওটাও কিন্তু 91 সালে, 8 ডিসেম্বর, এটাও 91 সালে চেচনিয়া। তাহলে স্বাধীনতা ঘোষণা করেছে কবে চেচনিয়া রাশিয়ার বিরুদ্ধে? 91 সালে। এই যে ঘোষণা করে, ঘোষণার পরে রুশ আবার চেচনিয়ার মধ্যে আবার যুদ্ধ শুরু হয়। 94 সালে রুশ সেনাবাহিনী চেচনিয়া প্রবেশ করে। 94 সালে কি করে? রুশ সেনাবাহিনী চেচনিয়া প্রবেশ করে। 96 সালে চেচনিয়ার স্বায়ত্তশাসনের স্বীকৃতি দিয়ে রুশ সৈন্য প্রত্যাহার করা হয়, কিন্তু তখন থেকে পার্শ্ববর্তী দাগেস্তান, ইঙ্গুশেটিয়া, উত্তর ওসেটিয়া, আলানি অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। রাশিয়া অবশ্য দাবি করেছে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। নাগর্নো কারাবাখ এটি আজারবাইজানের একটি বিদ্রোহী অঞ্চল। কোন দেশের? আজারবাইজানের। 88 সালে আর্মেনিয়া আজারবাইজানের জাতিগত সংঘাত। তাহলে কোন কোন দেশের মধ্যে সংঘাত? আর্মেনিয়া এবং আজারবাইজান। দক্ষিণ ককেশাসের মানে আর্মেনিয়া, আজারবাইজান আর জর্জিয়া 3টা দেশ, তার মধ্যে এই 2টা আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে যে একটা জাতিগত সংঘাত হয়েছিল, কোনটাকে কেন্দ্র করে? এই যে নাগর্নো কারাবাখ, ঠিক আছে, এটাকে মানে কেন্দ্র করে আর কি। তাহলে যদি বলা হয় যে নাগর্নো কারাবাখ কাদেরকে, মানে হচ্ছে কোন কোন দেশকে বা কাদেরকে কেন্দ্র করে আসলে এই বিষয়ে সংঘাত হয়েছিল?
বা হচ্ছে যুদ্ধের সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু উত্তর হবে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে জাতিগত সংঘাত হয়েছিল, তাই না? ওইটাকে কেন্দ্র করে 94 সালে অবশ্যই যুদ্ধবিরতিতে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। তাহলে এটাও কিন্তু আমার হচ্ছে ক নম্বর প্রশ্নে আসে, এটা বইয়ে আসে, যে পাঠের শেষে যে প্রশ্নগুলো থাকে ওইখানে দেখবা। দক্ষিণ ওসেটিয়া, এটি জর্জিয়া থেকে বিদ্রোহ করে 90 সালে এই অঞ্চল স্বাধীনতা ঘোষণা করলে সংঘাত শুরু হয়। 4 সালে জর্জিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে বিদ্রোহীরা আরও শক্তিশালী হয়। 6 সালে সেখানে গণভোট অনুষ্ঠিত হলেও জনগণ স্বাধীনতার পক্ষে রায় দেয়। তাহলে 6 সালে দক্ষিণ ওসেটিয়ায় হচ্ছে কি হয়েছিল, গণভোট অনুষ্ঠিত হয়েছিল, এখানে জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছিল। 8 সালে জর্জিয়ার সৈন্যবাহিনী ও ওসেটিয়া বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধ শুরু হলে রাশিয়া দক্ষিণ ওসেটিয়ার স্বাধীনতার স্বীকৃতি দেয়। এখানে কিন্তু রাশিয়া স্বীকৃতি দিয়েছে কিন্তু 2008 সালে। ট্রান্সনিস্ট্রিয়া, ট্রান্সনিস্ট্রিয়া এটি মলদোভার একটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল, মানে পূর্ব ইউরোপের, ইউক্রেনের পাশে, তাই না? এটা একটা বিচ্ছিন্নতাবাদী অঞ্চল, এর বেশিরভাগ অধিবাসী হচ্ছে রুশ ভাষী। এরা রোমানিয়ার সাথে সংযুক্তির ভয়ে স্বাধীনতা ঘোষণা করে, মানে রোমানিয়ার সাথে ওরা একত্রিত হবে না যদি রোমানিয়া ওদেরকে নিয়ে নেয় ট্রান্সনিস্ট্রিয়ার লোকজন, এই জন্য এরা সংযুক্তির ভয়ে নিজেদেরকে স্বাধীনভাবে ঘোষণা করে। রাশিয়ার সৈন্যের উপস্থিতিতে ট্রান্সনিস্ট্রিয়া মলদোভার সৈন্যরা 92 সালে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়। ঠিক আছে, তারপরে বিশ্বে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির প্রভাব। কি প্রভাব? হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে বিশ্ব ব্যবস্থার চিত্র পুরো পাল্টে গেছে। এখন প্রক্রিয়া এখনো ক্রিয়াশীল, মানে এই প্রক্রিয়া এখনো চলতেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন সোভিয়েত ইউনিয়নের পতন ছিল বিশ্ব শতকের এক ভূ রাজনৈতিক দুর্যোগ। তাহলে যদি প্রশ্ন করা হয় ভূ রাজনৈতিক দুর্যোগ কি ছিল বিশ্ব শতকে, তাহলে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন। তাহলে এটাও একটা ক নম্বর প্রশ্ন। এর ফলে রাশিয়ার প্রায় 1 কোটি জনগণ বিভিন্ন সংখ্যালঘুতে পরিণত হয়। কত লোকজন? প্রায় 1 কোটি জনগণ সংখ্যালঘুতে পরিণত হয়। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মহামারী আকারে ছড়িয়ে পড়ে, যার কুফল রাশিয়াকে ব্যাপকভাবে আক্রান্ত করে। রাশিয়ার জনগণের ব্যক্তিগত সঞ্চয় ধ্বংস হয়ে যায় এবং পুরানো আদর্শগুলো পরিত্যক্ত হওয়ার ফলে মানুষের নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। তাহলে কি কি হয়েছিল দেখি আমরা, দাগ দিই। রাশিয়ার জনগণের ব্যক্তিগত সঞ্চয় ধ্বংস হয়ে যায়, 1। পুরানো আদর্শগুলো পরিত্যক্ত হওয়ায় মানুষের নৈতিক মূল্যবোধ এর অবক্ষয় ঘটে, 2। পতনের প্রভাবে আবেগের বশে অসংখ্য প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল কিংবা অসতর্কভাবে পুনর্গঠন করা হয়। আবেগের বশে প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল কিংবা অসতর্কভাবে পুনর্গঠন করা হয়। এর ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, এটা একটা পয়েন্ট হতে পারে। কোনো দারিদ্র স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায়। 5। ব্যাপক দারিদ্র্যের ফলে পতিতাবৃত্তি বৃদ্ধি পায়। তাহলে প্রথমে দারিদ্রতা, তারপর হচ্ছে পতিতাবৃত্তি। 6। এত গেল রাশিয়ার অভ্যন্তরীণ পরিণতির কথা, কিন্তু বিশ্বব্যাপী সোভিয়েত ইউনিয়নের পতনের আরো ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত প্রদান করে। মানে বিশ্বব্যাপী সোভিয়েত ইউনিয়নের পতন আরো ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত প্রদান করে। কি সোভিয়েত ইউনিয়ন যদি পতন হয়েছে তার মানে আমেরিকা যা ইচ্ছা করবে, স্বৈরাচারী, তাই না? সোভিয়েত ইউনিয়নের পতনের প্রভাব শুরু থেকেই বিশ্বকে আন্দোলিত করে যাচ্ছে এবং বহু দশক ধরে সুদূর প্রসারী ফলাফল অনুভূত হতে থাকবে বলে বিশেষজ্ঞদের ধারণা। বিশ্বে সোভিয়েত ইউনিয়নের পতনজনিত প্রভাবকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এই যে প্রভাবকে, পতনের কারণে যে প্রভাবগুলো হয়েছে তার মধ্যে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তাৎক্ষণিক, একটা হচ্ছে সুদূর প্রসারী। তাৎক্ষণিক কি কি? প্রথমত, সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে দ্বিমেরু হচ্ছে বিশিষ্ট রাজনৈতিক পরাশক্তি বলয়ের বিভক্তি থেকে একক পরাশক্তি বলয়ে রাজনৈতিক বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য কোনো আদর্শ, কোনো দেশ বা সংস্থার অস্তিত্ব রইল না। এটাই মূল কথা। দ্বিতীয়ত, পূর্ব ইউরোপের শক্তির ভারসাম্য পরিবর্তন হয়ে যায়। ন্যাটোর প্রভাব অপ্রতিদ্বন্দ্বী হয় এবং সোভিয়েত ক্ষমতা লুপ্ত হয়। পূর্ব ইউরোপ, বাল্টিক অঞ্চল ইত্যাদি স্থানে মোতায়েনকৃত বিপুল মার্কিন সৈন্য সরঞ্জাম সেখান থেকে মধ্যপ্রাচ্যে পুনর্মোতায়েনের সুযোগ সৃষ্টি হয়। মানে ওইখানে যে মধ্যপ্রাচ্যে, ওইখান থেকে সরাসরি সে মধ্যপ্রাচ্যে হচ্ছে এইসব সৈন্যবাহিনী বা তোমার হচ্ছে যুদ্ধের যেসব সরঞ্জাম এগুলো সহজেই আনতে পারে, কারণ এখানে তখন হচ্ছে ন্যাটো আছে সামরিক, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কোনো ক্ষমতা নেই, তো এই ক্ষেত্রে তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তৃতীয়ত কি, সোভিয়েত ইউনিয়নের পতনে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে লাভবান হলেও অর্থনৈতিকভাবে এখনো পর্যন্ত পূর্ণ সুবিধা গ্রহণ করতে সমর্থ হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো রাজনৈতিকভাবে লাভবান, কারণ তাকে টেক্কা দেওয়ার মতো কেউ নাই, কিন্তু অর্থনৈতিকভাবে সে এখনো পূর্ণ সুবিধা গ্রহণ করতে সমর্থ হয়নি। এক্ষেত্রে চীন সুবিধা গ্রহণ করতে সমর্থ হয়। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। সম্প্রতি চীন বিশ্ব অর্থনীতিতে প্রথম স্থান অধিকার করেছে, এটা খুব ইজি। তাহলে হচ্ছে এতটুকু লিখলেই এনাফ। চতুর্থত, সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ইউরোপীয় ইউনিয়ন শক্তিশালী হয়। ইইউ
ইউরোপীয় ইউনিয়ন। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো সংযুক্ত হয়। ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোন তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন তাহলে কি তৈরি করেছে? সবচেয়ে বড় অর্থনৈতিক জোন, এমসিকিউ, তৈরি করেছে। সম্প্রতি তারা অভিন্ন মুদ্রা ইউরো প্রচলন করেছে, যাতে এই ইউরো হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব কয়টা দেশে ইউরো চলে, এই জন্য তারা অভিন্ন মুদ্রা ইউরো প্রচলন করেছে, যা অত্যন্ত শক্তিশালী মুদ্রা হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। রাশিয়ার কাঁচামাল, সস্তা শ্রম আর স্যাটেলাইট সহযোগিতার ফলে ইউরোপীয় ইউনিয়ন অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করেছে। তাহলে এতটুকু আমরা লিখবো যে অভিন্ন মুদ্রা ইউরো প্রচলন করেছে। তারপর হচ্ছে রাশিয়ার কাঁচামাল, সস্তা শ্রম আর স্যাটেলাইট সহযোগিতার ফলে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নতুন দ্বার উন্মোচন করেছে। তারপরে 5 নম্বর পয়েন্ট কি? সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে কার? চীনের। চীন একদিকে সোভিয়েত মডেলের সমাজতন্ত্রের বদলে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা প্রণয়ন করেছে, অপরদিকে তার সমাজতান্ত্রিক পার্টি ব্যবস্থা শৃঙ্খলার সামান্যতম শিথিলতা প্রদর্শন করেনি। তার আগে যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ছিল এখনো আছে। শক্ত হাতে চীন তার কমিউনিস্ট শাসন ব্যবস্থা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। ষষ্ঠত, সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে মধ্য এশিয়ার কতিপয় মুসলিম রাষ্ট্রের উদ্ভব ঘটে। মস্কো অতীতে তার মধ্য এশীয় মুসলিম দেশগুলোর সহায়তায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে তার ভারসাম্য রক্ষা করে চলতো, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সে ভারসাম্য বিনষ্ট হয়। ফলে বিশ্বে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলোর উত্থান ঘটে। তাহলে হচ্ছে মস্কো অতীতে তার মধ্য এশীয় মুসলিম দেশগুলোর সহায়তায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে ভারসাম্য রক্ষা করে চলতো, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সে তার ভারসাম্য বিনষ্ট হয়, ফলে বিশ্বে ইসলামিক টেররিস্ট গ্রুপগুলোর উত্থান ঘটে। তাহলে এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড ফেয়ার, সবার জন্য ফেয়ার। তারপরে হচ্ছে এখন আসবো আমরা, ওইগুলো তাৎক্ষণিক, এখন সুদূর প্রসারী লং টার্ম ইম্প্যাক্টে দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে অন্যতম হচ্ছে ইস্টার্ন সোভিয়েত ব্লকের জাতীয়তাবাদী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। এর ফলে জাতিগত সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠে এবং বসনিয়া হার্জেগোভিনা, চেচনিয়া, জর্জিয়ার জাতীয় সংঘাত এখনও ক্রিয়াশীল। মানে ওই যে আমরা আবখাজিয়া, চেচনিয়া যেসব যুদ্ধগুলো শুনলাম এগুলো এখনও ক্রিয়াশীল। তার মধ্যে প্রথমত হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সমাজতন্ত্রের পতন সমর্থক নয় বলে, সোভিয়েত ইউনিয়নের পতন আর সমাজতন্ত্রের পতন সমর্থক নয় বলে অনেকে মনে করেন। দুটা বিষয় এক না, এটা মনে করে। কারণ না, চীনে এখনও সমাজতন্ত্র বিদ্যমান। অদূর ভবিষ্যতে একক পরাশক্তি মার্কিন তাবেদারিতে বিরক্ত হয়ে বিশ্বের দেশে দেশে সমাজতন্ত্রের প্রত্যাবর্তন ঘটবে বলে অনেকে মনে করে। মানে ভবিষ্যতে হচ্ছে ইউএস এর প্রভাবে মানুষ বিরক্ত হয়ে কি করবে, দেশে দেশে তখন হচ্ছে সমাজতন্ত্রের প্রত্যাবর্তন, মানে আবার সমাজতন্ত্র আসবে পুঁজিবাদীকে বাদ দিয়ে, এমনটা মনে করে। দ্বিতীয়ত হচ্ছে, এটা কিন্তু বিশেষজ্ঞরা মনে করে, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার উদ্ভব ঘটার ফলে বিশ্বব্যাপী দেশে দেশে বৈদেশিক নীতি পরিবর্তিত হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, রাজনীতি, মার্কিন মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হতে থাকে। মানে সব দেশেই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, রাজনীতি এবং মার্কিন মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হতে থাকে, কারণ সেই একমাত্র যে হচ্ছে বৈদেশিক নীতি উনি প্রবর্তন করে এখন, এই জন্য এগুলো প্রশ্নবিদ্ধ হতে থাকে, তাদের সংস্কৃতি, রাজনীতি, মার্কিন মূল্যবোধ এগুলা। তারপরে হচ্ছে তৃতীয়তা, সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সমাজতান্ত্রিক অর্থনীতির স্থলে পুঁজিবাদী অর্থনীতি দ্রুত অনুসৃত হতে থাকে, কিন্তু অর্থনৈতিক পরিবর্তনকে সহনীয় করার জন্য ক্রান্তিকালীন সময় পার করা দরকার ছিল। মানে দুইটা তো হুট করে এটার পতনে ওইটা শুরু হয়ে গেছে, দরকার ছিল একটা শেষ হয়েছে, কিছুদিন একটা গ্যাপ নিবে মানুষ যাতে বুঝতে পারে যে আর একটা কিছুর আমাদের দরকার, তখন যদি হচ্ছে পুঁজিবাদীটা শুরু হইতো। এরকমটাই হচ্ছে বলতেছে যে ক্রান্তিকালীন সময় পার করার দরকার ছিল, অতি দ্রুত পুঁজিবাদী অর্থনীতির দিকে ধাবিত হয়, সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়ে। তাহলে এখান থেকে আমার এতটুকু লিখতে হবে। এর ফলে বহু বিত্তশালী ব্যবসায়ী রাতারাতি দরিদ্র হয়ে যায়, বহু শিল্প কারখানা বিকল হয়ে যায়। ওকে, 4 নম্বর পয়েন্ট, গর্বাচেভ তার পেরেস্ট্রোইকার দ্বারা সোভিয়েত সিস্টেমে পরিবর্তন আনতে চেয়েছিলেন, কিন্তু যে সিস্টেমকে নির্মাণ করা হয়েছে পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকে থাকার জন্য, সে সিস্টেমকে কিভাবে পরিবর্তন করা সম্ভব, মানে হচ্ছে এই সিস্টেমটাই হচ্ছে কেন নির্মাণ করা হয়েছিল যাতে পরিবর্তনের বিরুদ্ধে এটা দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সেই সিস্টেমকে তো আর পরিবর্তন করা যায় না, ওই সিস্টেমকে তো সংস্কার করা যায় না। এই জন্য পেরেস্ট্রোইকা নীতি তাই সোভিয়েত সমাজে পরিবর্তন আনতে ব্যর্থ হয় এবং প্রচলিত ব্যবস্থাটিকে পঙ্গু করে ফেলে। এর ফলে সমাজতান্ত্রিক দেশগুলোর অর্থনীতি বিপর্যস্ত হয়। ওকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের লেকচারে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।